এটা পরিবারে আগেই বললাম যে সন্তানের ভবিষ্যতে আজীবনের সঙ্গী। আমরা এই মোটো নিয়ে কাজ করছি, এই মোটোতেই আমরা এগিয়ে যাব। আর সেই মোটোতে একটা বড় ধাপ হচ্ছে এসএসসি পরীক্ষা। সেই এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে আজকে একটা ছোট্ট ক্লাস হবে, এমসিকিউ শর্ট। রিভিশন তো ক্লাস করা হয়ে গিয়েছে, সেটাই কতটুকু রিভিশন হলো সেটাই আজকে আমরা দেখব। আজকে আমি মনিরা ম্যাম, আমার একটা ছোট্ট ইন্ট্রো দিয়ে নিই। যারা আমাকে এখন পর্যন্ত দেখেনি বা আমার ক্লাস পায়নি তাদেরকেও জানানোর জন্য আজকে বলে নিচ্ছি, আমি মনিরা আক্তার। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি এবং আমি পড়াচ্ছি অনেক দিন ধরেই তোমাদের সবাইকে। আর আজকে আমি বাংলা প্রথম পত্রের দুটো চ্যাপ্টার পড়াবো। একটা হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব, আরেকটা হচ্ছে ২১-এর গল্প। এবং আমি এই দুটো টপিক এমন ভাবে চুজ করেছি যেটা আসলে ইগনোর করা যায় না, মানে ইগনোর করার কোনো সুযোগ নেই। এখান থেকে প্রশ্ন থাকবে মাস্ট, এমসিকিউ থাকবে মাস্ট, এবং এটা কোনোভাবে হয় না যে এটা বাদ দিয়ে পড়ে গেলাম, এটা কখনো হবে না, এটা পড়তেই হবে। এক হচ্ছে ২১-এর গল্প ভাষা আন্দোলন ভিত্তিক, আর আরেকটা হচ্ছে মোতাহার হোসেন চৌধুরীর যে শিক্ষা ও মনুষ্যত্ব আছে, সেটাও জীবন ভিত্তিক, এটাকে আমরা বাদ দিতে পারবো না। তো আজকে শুরু করি আমাদের ক্লাস। একটু কে আমি কমেন্ট দেখে নিব, কমেন্ট কি আসছে? আচ্ছা, আজকে আমাদের চ্যাপ্টার 1 হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব। আচ্ছা, শিক্ষা আর মনুষ্যত্বর মধ্যে যোগসূত্র কোথায় আর পার্থক্য কোথায়, এটা একটু জানা উচিত আমাদের। শিক্ষা আর মনুষ্যত্বের মধ্যে একটা বড় যোগসূত্র আছে। শিক্ষা ছাড়া মনুষ্যত্ব লাভ করা যায় না, আর মনুষ্যত্বহীন জীবন অসম্পূর্ণ। সুতরাং শিক্ষা এবং মনুষ্যত্ব দুটাই একটা অপরের সাথে জড়িত, এবং কোনোটা ছাড়াই আমাদের জীবনটা পরিপূর্ণ হয় না। আমরা যে মানুষ, এই মানুষ হওয়ার বড় প্রমাণ হচ্ছে আমাদের মনুষ্যত্ব থাকতে হবে, আর সেই মনুষ্যত্ব বোধটা জাগিয়ে তোলে শিক্ষা। সুতরাং শিক্ষা ও মনুষ্যত্বের চ্যাপ্টারটা অনেকের কাছে কঠিন লাগতে পারে, ভাষাগুলো একটু দুর্বোধ্য লাগতে পারে। আমি একটু মোটা দাগে বেসিক বিষয়গুলো বলে নিচ্ছি। প্রথমত হচ্ছে দেখা যাচ্ছে কি? আচ্ছা, দেখা যাক, আমরা একটু দেখতে পারি এখানে মানুষের জীবনকে মোতাহার হোসেন চৌধুরী দুইটি ঘরের সাথে তুলনা করেছেন। আমরা অনেকেই থাকি না দোতলা ঘর, অনেকেই দোতলা ঘর পছন্দ করে। আগে কিন্তু ঘরগুলো একতলা ছিল, সবাই একটা হয়তো কোঠা বাড়ি কিংবা একটা টিনের ঘর এটুকু হলেই সন্তুষ্ট ছিল। এখন বাড়তে বাড়তে অনেক তালা হয়, কিন্তু দোতলা বাড়ি সবসময় একটা মানে স্বপ্নের বাড়ি। কিন্তু এরকম একটা দোতলা ঘরের সঙ্গে তুলনা করেছেন, যার নিচতলা হচ্ছে জীব সত্তা, আর যার নিচতলা হচ্ছে জীব সত্তা, আর দোতলা হচ্ছে মানব সত্তা। একটু বোঝার চেষ্টা করি যে জীব সত্তা কি আর মানব সত্তা কি। জীব সত্তা হচ্ছে আমরা যে প্রাণী তার প্রমাণ। মানুষ কিন্তু একজন প্রাণী, আবার একটা সিংহ প্রাণী, কুকুরও প্রাণী, একটা ছোট টিকটিকি সেটাও প্রাণী, তাই না? তাহলে মানুষ আর অন্যান্য প্রাণীর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে দোতলা। তো বলেছে মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। জীব সত্তা হচ্ছে সেই ঘরের দোতলা, আর মানব সত্তা হচ্ছে উপরের তলা। তো জীব সত্তা আগে আমাকে জীব হতে হবে। আচ্ছা, আমাদের দুটা টপিক থাকার কথা আজকে, সেটা হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব এবং ২১-এর গল্প। আমি বলছিলাম মোতাহার হোসেন চৌধুরীর শিক্ষা মনুষ্যত্বর কথা, এবং বলছিলাম মোতাহার হোসেন চৌধুরী শিক্ষা এবং মনুষ্যত্বকে
বোঝানোর আগে দোতলা ঘরের সাথে তুলনা করেছেন দুটো বিষয়কে, একটা হচ্ছে জীবসত্তা এবং আরেকটা হচ্ছে মানব সত্তা। আচ্ছা, তার আগে আমি একটু জানতে চাচ্ছি যে তোমাদের কাছে, তোমরা কি শুনতে পাচ্ছ এখন? এখন কি আমার সাউন্ড যাচ্ছে? একটু আমাকে জানা, তাহলে আমার কন্টিনিউ করতে সুবিধা হবে। একটু দেখো। ঠিক আছে, ওকে। তার আগে আমি বলিনি, সেটা হচ্ছে এই আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন 9-10-এ পড়েছি, এই টপিক এবং একুশে গল্প আমাদের সময়ও ছিল, কিন্তু তখন আমরা আসলে এই প্রবন্ধের মর্ম বা মূল্য কোনোটাই বুঝতে পারিনি। আমাদের মনে হয় আহ আমাদের মনে হয় আমার মনে হয় ব্যক্তিগতভাবে মোতাহার হোসেন চৌধুরী তিনি যুগের অনেক আগে ছিলেন। মানে এত আগে এই বিষয়ে চিন্তা করা আসলে অসম্ভব ব্যাপার ছিল। উনি যা চিন্তা করেছেন, এই যা তখন চিন্তা করলো, এখনকার জন্য এটা খুবই প্রয়োজনীয় একটা ব্যাপার, যেটা বুঝতে হয়তো একটু কষ্ট হবে, কারণ উনি লিখেছেন প্রমোদ চৌধুরীর মতো করে। কিন্তু বিরাট একটা ব্যাপার বলে গিয়েছেন, হয়তো আহ দুর্বোধ্য ভাষায় গুরুত্বপূর্ণ বিষয় বলে গিয়েছেন, ব্যাপারটা হবে তাই। তাহলে আমরা একটু বুঝতে চেষ্টা করি, তারপরে আমরা এমসিকিউ শর্টে যাব, ঠিক হবে না? একটু কমেন্ট দেখে নেই। শোনা যাচ্ছে তো আমাকে নাকি দেখা যাচ্ছে? ওকে, অল ক্লিয়ার। ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করি। বলেছে শিক্ষাই আমাদেরকে মানব সত্তার ঘরে নিয়ে যেতে পারে। বলেছিলাম দোতলা ঘরের সাথে তুলনা করেছে, একটা নিচতলার ঘর হচ্ছে জীব সত্তা, উপর তলার ঘর হচ্ছে মানব সত্তা। তো আমরা প্রথমে প্রাণী, তারপরে হচ্ছে মানুষ। বলেছিলাম আমরা প্রাণী, যেমন সিংহ প্রাণী, কুকুর প্রাণী, বিড়াল প্রাণী, একটা টিকটিকিও প্রাণী, ব্যাঙও প্রাণী, সকল প্রাণীর মতো আমরাও একটা প্রাণী। এই যে প্রাণীর যে বিষয়টা, প্রাণ আছে যার সেই তো প্রাণী। প্রাণের যে বিষয়টা সেটা হচ্ছে নিস্তালা। সকলের মতো আমাদেরও ক্ষুধা লাগে, সকলের মতো আমাদেরও ঘুম পায়, সকলের মতো আমরা কি বলে, জৈবিক যে বিষয়গুলো সবকিছুই আমরা করি, তাই না? বংশবৃদ্ধি করি, তারপরে ঘুমের যে প্রয়োজন সেটাও আমাদের প্রয়োজন, খাবার যে প্রয়োজন সেটাও আমাদের প্রয়োজন। কিন্তু আমরা যেটা করি না, যেমন কুকুরের ক্ষুধা লেগেছে, এখন সামনে যা আছে তাই কুকুর খেয়ে ফেলেছে, তাই না? কিন্তু আমরা কি সেটা করি? আমরা খাবার সামনে থাকলে চিন্তা করি, এই খাবারটা তো আমার না, আমার ক্ষুধা লেগেছে কিন্তু এই খাবারটা আমার না, খাবারটা অন্য কারো, এটা আমি খেতে পারবো না, আমাকে খেতে হবে নিজে উপার্জন করে, নিজের মানে নিজে যেটা আমি অর্জন করতে পারবো সেখান থেকে। এটাই হচ্ছে মানব সত্তা। আমি জানি না কতটুকু বুঝাতে পেরেছি, তবে এই প্রবন্ধের মূল বিষয় হচ্ছে এই একটা লাইন, যে আমরা প্রাণী ঠিকই, কিন্তু অন্যান্য প্রাণীদের মতো নয়। আমরা উন্নত, কারণ আমরা চিন্তা করি কাজ করার আগে। আচ্ছা, তারপর দেখো বলেছে যে শিক্ষাই নিয়ে যেতে পারে, এবং এই শিক্ষাটাই আমরা পাই থেকে, জীবন থেকে পাই, স্কুল থেকে পাই, মানে অন্য কারোর কাছ থেকে পাই, তাই না? যে আমাদের সামনে খাবার থাকলে সেটা খাওয়া যাবে না, ক্ষুধা লাগতে পারে কিন্তু সেই খাবারটা খাওয়া যাবে না, সেটা বুঝতে হবে খাবারটা আমার নয়। কিন্তু কুকুর কি সেটা চিন্তা করবে? কুকুর চিন্তা করছে আমার ক্ষুধা লেগেছে, আমি এখন খাবো, খাবারটা যারই হোক। আচ্ছা, তারপরে আছে শিক্ষায় অবশ্য জীবসত্তার ঘরেও সে কাজ করে, খুদ পিপাসার ব্যাপারটি মানবিক করে তোলাই তার অন্যতম কাজ। এই কথাটা আমি একটু আগে বলেছি যে জীবসত্তারও কিন্তু খুদ পিপাসা আছে। খুদ পিপাসা মানে ক্ষুধা এবং পিপাসাকে মানে একসাথে করে বলেছে খুদ পিপাসা। ক্ষুধা পিপাসা তো অন্যান্য প্রাণীরও আছে, মানুষের যেটা আছে সেটা হচ্ছে মানবিক, অন্যান্য প্রাণীর কিন্তু মানবিক সেই গুণটা নেই। আচ্ছা, তারপরে হচ্ছে শিক্ষার যেমন প্রয়োজনের দিক আছে, আবার অপ্রয়োজনীয় দিক আছে। তাহলে এই বিষয়টা একটু কমপ্লিকেটেড হয়ে গেল না? যে একটু আগেই বললা যে শিক্ষা প্রয়োজন,
এখন বলছো শিক্ষার প্রয়োজনের দিকও আছে, আবার অপ্রয়োজনের দিকও আছে, ব্যাপারটা একটু বিপরীত ধর্মী হয়ে গেল না? এবার দেখো, এই জায়গাটার মধ্যেই মানুষের বুঝতে সমস্যা হয়। কিরকম আমি একটু বলি, যে আমার কথা হচ্ছে শিক্ষা কি মানে কি, আমার ডিগ্রি, তাই না, আমার কয়েকটা সার্টিফিকেট থাকবে, এটাই হচ্ছে শিক্ষা। কিন্তু মোতাহার হোসেন চৌধুরী বলছে সেটা শিক্ষা নয়। শিক্ষা হচ্ছে যে আমি একটা জিনিস শিখলাম, ধরো কেউ সাঁতার শিখলাম, শিক্ষায় একটা সার্টিফিকেট পেলাম। এখন তুমি যদি মনে করো যে সার্টিফিকেটটাই তোমার শিক্ষা, সেটাকে তুমি মনে করতে পারো, কিন্তু সেইটার অপ্রয়োজনীয় দিক যেটা, তুমি সাঁতারের মাধ্যমে অন্য কারোর জীবন বাঁচাতে পারছো, সেটাই হচ্ছে অপ্রয়োজনীয় দিক। একটা হচ্ছে প্রয়োজনীয় দিক, যেটা হচ্ছে আমার যে সার্টিফিকেট, এটা প্রয়োজনীয় দিক। আর অপ্রয়োজনীয় দিক হচ্ছে এই যে সাঁতারের মাধ্যমে হয়তো হুট করে একদিন হয়ে গেল কেউ পানিতে পড়ে গিয়েছে, আমি সাঁতার জানি, আমি তাকে বাঁচাতে পারছি, এই যে এই শিক্ষাটা কাজে লাগানো, এটাকেই বলেছে অপ্রয়োজনীয় দিক। আচ্ছা, আরেকটা বলছে অপ্রয়োজনীয় দিকই তার শ্রেষ্ঠ দিক। এই যে আমার শিক্ষাটা আমি কাজে লাগালাম, সেটাই হচ্ছে শ্রেষ্ঠ দিক। সে সে শেখায় কি করে জীবনকে উপভোগ করতে হয়, কি করে মনোমালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করা যায়। কথাটা একটু খটোমটো খটোমটো মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে না যে কি বললো, এটা তো বুঝতে পারলাম না, এই লাইনটা খুবই উইয়ার্ড লাগছে, যে কিভাবে শিখবো, কিভাবে কি করব। আচ্ছা দেখো, এখানে বলেছে শিক্ষার আমি যদি না জানি যে আমি কি সাঁতার জানি না, এখন কিভাবে এই সাঁতার জানি না, যখন একজন পড়ে যাচ্ছে বা একজন মরে যাচ্ছে, আমি জানি না, আমি কিভাবে বাঁচাবো? এই জিনিসটা নিয়ে আমি হয়তো মনের ভিতরে রেখে পুষে রাখতাম যে আমি আমি পারি না, আমি একে কিভাবে বাঁচাবো। কিন্তু আমি যখন পারি, তখন আমি হয়তো চিন্তা করতে পারতাম যে হ্যাঁ, এখন আমাকে বাঁচাতে যেতে হবে, যেহেতু আমি এখানে একাই আহ উম, আহ, আছি, আমি বাঁচাতে পারলে আমিই পারবো, তাহলে আমাকেই বাঁচাতে যেতে হবে। এবং এই যে অন্যকে হেল্প করার এই যে টেন্ডেন্সিটা, এটার মাধ্যমে কি হয়, জীবনকে উপভোগ করতে শেখা যায়। তারপরে হচ্ছে আমার নিজের ইচ্ছাটা মনোমালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করা। এই যে আমি আহ, মানুষকে আহ অন্যকে কিভাবে জ্ঞানটা ছড়িয়ে দেওয়ার যে একটা, মানে এই যখন আমি দেখলাম একজন আমার সাঁতারের মাধ্যমে আরেকজনের জীবন বাঁচালো, তখন আমি চেষ্টা করলাম আরো 10 জনকে সাঁতার শেখানোর, আরো 10 জন মানুষ এরকম মানুষকে সাহায্য করতে চেষ্টা করলো, তাহলে কি হলো, ব্যাপারটা ছড়িয়ে গেল না? এটাই হয়তো বুঝিয়েছে। আচ্ছা, শিক্ষার এই দিকটা যে বড় হয়ে ওঠে না, তার কারণ ভুল শিক্ষা ও নিচের তলায় বিশৃঙ্খল জীবসত্তার ঘরটি এমন বিশৃঙ্খল হয়ে আছে যে হতভাগ্য মানুষকে সবসময় সে সম্বন্ধে সচেতন থাকতে হয়। নিচের তলা কি বলেছিলাম, নিচের তলা হচ্ছে আমরা যে প্রাণী, তার বৈশিষ্ট্যে ভরা। প্রাণীদের বৈশিষ্ট্য কি থাকে? ক্ষুধা, পিপাসা, তারপরে কি হবে একটা ভাব, মানে সকালে খেলে দুপুরে কি রান্না করব, দুপুরে খেলে রাতে কি রান্না করব, এই চক্রের মধ্য দিয়েই চলতে থাকে। সেই মানুষ, মানুষ হয়ে আমাদের মানুষ হয়ে বেঁচে থাকার একটা কারণ আছে। সৃষ্টিকর্তা সবাইকে পাঠিয়েছে একটা মিশনে, সবাইকেই মানে কোনো না কোনো কারণে পাঠিয়েছে। সবারই কিছু না কিছু করার আছে, এটা হতে পারে মানুষকে সাহায্য করা বা নিজে কোনো উদাহরণ সৃষ্টি করে যাওয়া, কোনো একটা কারণ আছে। এখন আমি যদি সারাক্ষণ এই খাওয়ার চিন্তাই করতে থাকি, সকালে কি খাবো, দুপুরে কি খাবো, রাতে কি খাবো, আমার টাকা পয়সা নাই, আমার অভাব, আমি এটা কিনতে পারছি না, আমি জামা কাপড় কিনতে পারছি না, এই চক্রের মধ্যে আবদ্ধ থাকি, তাহলে মানুষ মানুষ হয়ে মানুষের জীবন লাভ করে আমার কি লাভ, মানে আমার কি করা উচিত, বা মানুষকে কিভাবে আমি সাহায্য করব, সেটা আমি কিভাবে বুঝবো? সেটা কি বোঝার আদৌ কোনো উপায় আছে? যদি সেটা বুঝতে পারবো না বলেই মোতাহার হোসেন চৌধুরী বলছেন যে জীবসত্তার ঘরটি এমন বিশৃঙ্খল হয়ে আছে যে আমি এখন যে মানব মানব সত্তার কথা চিন্তা করব বা অন্য মানুষের কথা চিন্তা করব, সেটা আর করতে পারি না। মনে হয় এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও না বুঝে থাকো, ওই জায়গাটা মেনশন করে আমাকে কমেন্ট করো। এবং আমি চাইবো যে যারা যারা এসএসসি পরীক্ষার্থীরা আছে, অন্য যারা, তারাও যেন
ব্যাপারটা জানতে পারে বা এখান থেকে কিছু শিখতে পারে, তাহলে আমি নিজেও উপকৃত হব। তোমরা চেষ্টা করবে শেয়ার করে দিয়ে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। আচ্ছা, তারপরে দেখো উপরতলার কথা সে মনেই আনতে পারে না। সারাক্ষণ আমি কি খাবো, সকালে খেলে কি খাবো, রাতে খেলে কি খাবো, তারপরে দিনে চিন্তা থাকে আবার কি কালকে কি রান্না করব। আবার হয়তো চিন্তা করব যে কি জামা, এই জামাটা কিনেছি এটা পূরণ হয়ে গেছে, আবার নতুন ফ্যাশনের কি কি জামা আসলো, এই সব অন্ন বস্ত্র বাসস্থান, এই সব বিষয়ে এত বেশি বিশৃঙ্খল হয়ে থাকে নিচের তলা, যে উপরের তলার কথা হয়তো আমরা মনেই আনতে পারি না। এরপরে নিজেই বলেছেন অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দী। নিগড় মানে হচ্ছে শিকল। সারাক্ষণ অর্থ চিন্তা করছে, অর্থ মানে একই টাইপের শিকল কি হয় দেখেছো শিকল বারবার বারবার এরকম গোল 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 হয়ে থাকে, একটা চক্রের মতো। এই অর্থ চিন্তাটাও না চক্রের মতো, যে আজকে আমি এই এত, যারা ইনকাম করে তারা আজকে 10,000 টাকা ইনকাম করলাম, কালকে আবার আবার কালকে কি কত, আরো বেশি আরো বেশি। বিশেষ করে যারা এমপি মন্ত্রীরা আছে বা যারা অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ, তাদেরও সেম একই চিন্তা, যে আজকে 10 10 কোটি টাকা লাভ হয়েছে, আরো লাভ করতে হবে, আরো লাভ করতে হবে। হয়তো একটা বাড়ি করেছি, এই একটা বাড়িতে কি হয়, আরো দুটা বাড়ি করতে হবে। একটা গাড়ি কিনেছি, একটা গাড়িতে এখন আর হচ্ছে না, সবার জন্য আলাদা গাড়ি প্রয়োজন, আরো গাড়ি কিনি, আরো গাড়ি কিনি। এই যে সবসময় বেশি পাওয়ার বা বেশি অর্থ চিন্তাই তো, এগুলো তো ঘুরে ফিরে অর্থ চিন্তাই। আমি গাড়ি কিনবো কি দিয়ে? নিশ্চয়ই আমি গাড়ি টাকা ছাড়া কিনতে পারবো না, তাহলে অর্থনৈতিক ভাবে আমাকে আরো সমৃদ্ধ হতে হবে, আরো বাড়াতে হবে, আরো বাড়াতে হবে। এই যে চক্রটা, এই যে এটাকেই বলেছে অর্থ চিন্তার নিগড়ে সকলে বন্দী। ধনী দরিদ্র সকলের অন্তরে সেই একই ধ্বনি উচ্চারিত হচ্ছে, একই সেম কথাটাই আমি বললাম। ধনীদের চিন্তা আরো কত ধনী হব, আর দরিদ্রের চিন্তা হচ্ছে কালকে কি রান্না হবে, বা কালকে খাবার কি পাবো, কালকে কাজে গেলে কতটুকু খাবার পেতে পারবো তার কোনো ঠিক নেই, কালকে খাবার যেতে পেতে পারবো, কালকে যদি বৃষ্টি হয় তাহলে বের হতে পারবো না। এই চিন্তা, এছাড়া আর কোনো চিন্তা নাই। আচ্ছা, কিন্তু আমি যে মানব সত্তার কথা চিন্তা করব, তখনই সম্ভব মানব সত্তার কথা চিন্তা করা যতক্ষণ পর্যন্ত অর্থনৈতিকভাবে সমৃদ্ধ না হই আমি। এটাও কিন্তু উনি বলেছেন। দেখো, বলেছে অন্য চিন্তা বা অর্থ চিন্তা থেকে মানুষ মুক্তি না পেলে অর্থ সাধনাই জীবন সাধনা নয়। এই কথা মানুষকে ভালো করে বোঝাতে না, মানে এই কথা ভালোভাবে বোঝাতে না পারলে মানব জীবনে শিক্ষা সোনা ফেলতে পারবে না। আচ্ছা, মানুষ হয় না যে অনেক সময় বলা যে ফিলোসফি, ফিলোসফি কব চাই, ওই লোক বেশি ফিলোসফি কব চাই, বা ও অমুক ফিলোসফার হয়ে গেল। দর্শন তখনই কাজ করবে যখন আমার পেট ভরা থাকবে। ঠিক আছে, আমার যখন পেট ভরা থাকবে না, বা কারো যদি পেট ভরা না থাকে, তখন আসলে দর্শন কাজ করে না। তখন কি কাজ করে, আমি কিভাবে আমি আমার পেট ভর্তি করে খাবার খেতে পারবো, এটা যে কাজ করে। কিভাবে আমি অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে পারবো, এটা কাজ করে। এজন্য উনি নিজেও এটাও বলেছেন যে অর্থ প্রয়োজন আছে। অর্থ চিন্তা, উনি একটু আগে বললেন যে অর্থ চিন্তার নিগড়ে সকলে মানে বন্দী। এখন আবার বলছেন যদি অর্থনৈতিক ভাবে মানে আমার ভাতের চিন্তা যদি মাথা থেকে না যায়, ততক্ষণ পর্যন্ত উপরতলা বা মানব সত্তার কথা আমি ভাবতে পারবো না। আগে আমার পেট ভরবে, তারপরে আমি অন্য কারো পেট ভরছে কি ভরছে না খোঁজ খোঁজ নিব, তাই না? ব্যাপারটা তাই। আবার দেখা যায় কিন্তু অনেকে কি করে, উনি দুই রকম মানুষের কথাই বলছেন। এক হচ্ছে যে আমার পেট ভরছে না, এই জন্য আমি অন্য কারো খোঁজ নিচ্ছি না। দ্বিতীয় হচ্ছে পেট ভরছে, আবার আমি আরো চাচ্ছি। দুই রকম মানুষের কথাই বলছে। এই জন্য যখন উনি বৈশিষ্ট্যের কথা বলছে যে দুই ধরনের এই শিক্ষা ও মনুষ্যত্বর ক্ষেত্রে, মানে মনুষ্যত্বর মধ্যে কি ধরনের বাধা আসে, সেই বাধাগুলো কি কি। এই বাধাগুলো হচ্ছে, প্রথম হচ্ছে অর্থ চিন্তার নিগড়ে শিকলে মানুষ বন্দি, এটা একটা বাধা। আরেকটা হচ্ছে আমার পেট ভরা নাই, সুতরাং আমি মানব সত্তার কথা চিন্তা করতে পারবো না। আগে আমার পেট ভরা হবে, আগে আমার পেট ভরবে, তারপরে আমি অন্য কারো কথা চিন্তা করব। এই দুই ধরনের মানুষের বৈশিষ্ট্যের কথা এখানে বলা আছে। আচ্ছা, আমি একটু কমেন্ট নিয়ে নিব নাকি? এটা কোন অধ্যায়? সাউন্ড কি এখনো কম আসছে? একটু তোমাকে বলো তো। একজন লিখেছে সাউন্ড খুব কম। আমি তো চিৎকার করে কথা বলছি, টেকনিক্যাল কোনো সমস্যা কিনা?
একটু আমাকে জানাও, সাউন্ড কি ঠিক আছে? আশা করি ঠিক আছে, কেউ যখন কিছু বলছে না তার মানে ঠিক আছে। ওকে, আমরা একটু যাই। এরপরে বলেছে যে আহ ধনী দরিদ্র সকলের অন্তরে একই ধ্বনি ধ্বনিত হচ্ছে, একই ধ্বনি উত্থিত হচ্ছে। উত্থিত মানে হচ্ছে মানে উপরে ওঠা, মানে একই চিন্তা বারবার বারবার একই চিন্তাই আসছে, সেটা হচ্ছে চাই চাই আরো চাই। মানে যার নাই সেও চায়, যার আছে সেও চায়। সুতরাং হচ্ছে তাদের ধনী দরিদ্র যেই হোক, সবাই শুধু চাই চাই আরো চাই। তাই অন্য মানুষকে ভালো করে বোঝাতে না পারলে ফলে শিক্ষার সুফল হবে ব্যক্তিগত। আচ্ছা, এখানে একটা কথা আছে, মানব জীবনে শিক্ষা সোনা ফলাতে পারবে না। আমি তো যেটা বললাম সেটা হচ্ছে শিক্ষা সোনা ফলাতে পারবে না, এটা মানে কি? শিক্ষা সোনা ফলাতে পারবে না তার মানে হচ্ছে আমি যে শিখলাম, এখন আমি যদি আমার নিজের জীবনেই স্বয়ং সম্পূর্ণ না হই, সেটা আমি সেই শিক্ষাটা কাজে লাগাতে পারবো না। আগে আমাকে স্বয়ং সম্পূর্ণ হতে হবে, আমার নিজের পায়ে মাটি থাকতে হবে, তারপরে আমি সেই শিক্ষাটা হয়তো কাজে লাগাবো। এই যে একটু আগে সাঁতারের কথা বলছিলাম, আমি সাঁতার মানে শিখলাম, সেটা কাজেও লাগালাম, কিন্তু দেখা গেল যে আরেকজনকে শেখানোর মতো অবস্থা আমার নাই, কারণ আমার দিন আনে দিন ফুরায় এরকম অবস্থা। তাহলে আমি কিভাবে শিক্ষা মানে আরেকজনকে শেখাবো? আমাকে শেখাতে হলে আগে আমার পেট ভরা থাকতে হবে, তারপর আমি আরেকজনকে শেখাতে পারবো। আচ্ছা, তাই অন্য চিন্তার নিগড় থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলেছে তা অভিনন্দনযোগ্য। মানে যে মানে কিভাবে আরো চাকরির ক্ষেত্র হয়তো বেড়েছে, তারপরে অনেকেই হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের দিকে যাচ্ছে, আর অনেকে হচ্ছে এন্টারপ্রেনার হওয়ার চেষ্টা করছে। এই যে এই বিষয়গুলো, তার মানে এই বিষয়গুলো কেন আসছে? অন্য চিন্তা থেকে, মানে খাওয়ারের যে চিন্তা থাকে, কি খাবো কি খাবো, বা আমি কি খাবো, বা আমার ফ্যামিলি কি খাবে, আমার সন্তান কি খাবে, এই যে চিন্তা থেকে যখন আমি বের হতে পারবো, এবং যারা বের হতে সাহায্য করছে তাদেরকেই লেখক অভিনন্দন জানাচ্ছে। কিন্তু লক্ষ্য সম্বন্ধে সচেতন না থাকলে সে চেষ্টাও মানুষকে বেশি দূর নিয়ে যেতে পারবে বলে মনে হয় না। এই লাইনটাও বোঝার আছে। এখন আমার লক্ষ্য যদি মানুষকে সাহায্য করার না হয়, আমি যদি ওই লক্ষ্যে কাজ না করি, ধরো আমি একটা নতুন ব্যবসা শুরু করেছি, কিন্তু ওই ওই ব্যবসার মানে আমার উদ্দেশ্য, আমার লক্ষ্য হচ্ছে পয়সা কামানো। আমার লক্ষ্য যদি মানুষকে সাহায্য করা না হয়, আমি যদি মানে মানুষকে সাহায্য করতে আগ্রহী না হয়ে থাকি, তাহলে আমার এই যে কি বললো, বেশি দূর নিয়ে যেতে পারবে না আমার যে চেষ্টা, বা সমাজের যে চেষ্টা, সেটা বেশি দূর যেতে পারবে না। তারপর বলেছে কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু। কারারুদ্ধ, এখানেও বোঝার বিষয় আছে। কারারুদ্ধ আহার তৃপ্ত, কারারুদ্ধ মানে জেলখানায় যারা বন্দি থাকে এবং তারা হচ্ছে কিন্তু পেট ভরে খেয়েছে, জেলখানায় বন্দি কিন্তু পেট ভরে খেয়েছে, এই জন্য বলেছে কারারুদ্ধ আহার তৃপ্ত। আহার মানে তৃপ্তি ভরে আহার করেছে বলে আহার তৃপ্ত। তো তৃপ্তি ভরে আহার করেছে কিন্তু জেলখানায় বন্দি, তাহলে কি তাদের মূল্য কতটুকু? তাদের কি কোনো মূল্য আছে? কোনো পাখিকে বন্দি করে মজার মজার খাবার দেয়া হোক, সে পাখি কি খুশি? যে আকাশে উড়েছে একবার, যে আকাশে উঠতো এক সময়, তাকে বন্দি করে আমি মজার মজার খাবার দিচ্ছি, যত মজার খাবার দেওয়া যায়, পোলাও কোরমা যা যা আছে সব দিচ্ছি, সে কি খুশি হবে? সেজন্যই বলেছে যে বন্দি যারা আছে তারা যদি আহার তৃপ্ত হয় তাদের মূল্যই বা কতটুকু। প্রচুর অন্ন বস্ত্র পেলে আলো হওয়ার স্বাদ বঞ্চিত মানুষ কারাগারকেই স্বর্গতুল্য মনে করে। যারা কোনোদিন বাইরে যায়নি, এই লাইনটাও বোঝার মতো, কোনোদিন বাইরে যায়নি, তারা জানেই না বাইরের পৃথিবী কেমন, তাদেরকে যদি তুমি বন্দি করে রাখো এবং পোলাও কোরমা খেতে দাও, রোস্ট খেতে দাও, তারা কি হবে? এতেই খুশি, মনে করবে কি জীবন, এই জীবন আমি ছেড়ে যেতে চাই না, এরকম করে বলবে যে এই জীবন আমি ছেড়ে যেতে চাই না। শুধু মানুষ কেন, এটা কোনো প্রাণীকেও, সার্কাসে যেসব প্রাণী থাকে, সার্কাসের প্রাণীগুলোকে কি করে বন্দি করে রাখে, বন্দি করে রাখার পরে ওদেরকে হয়তো ভালো ভালো খাবার দেয়, কিন্তু ওরা বাইরের পৃথিবী কেমন তা জানে না। বাইরের পৃথিবী কেমন জানে না বলে ওরা মনে করে ও
আমি অনেক ভালো আছি, আমাকে তো মজার মজার খাবার দেয়। এই জন্য দেখবে যে সার্কাসে যে সব হাতি থাকে বা উম, আরো অনেক প্রাণী থাকে, সেগুলো ওখান থেকে বের হলেও ওরা ওখানেই ফিরে আসে, ওরা বাইরে যেতে চায় না, বাইরের পৃথিবীতে ওরা ভয় পায়। আচ্ছা, এবং কি করে তা থেকে মুক্তি? আচ্ছা, যে কেউ যদি বাইরের স্বাদ পেয়েছে, এই যে বললাম যে পাখি বাইরে উঠতে পারে, তাকে যদি বন্দি করে রাখো তাকে কারাগারি মনে করবে, সেখান থেকে বের হওয়ার জন্য ছটফট করবে কিভাবে বের হওয়া যায়, কিভাবে বের হওয়া যায়, মানে চেষ্টা করো, শুধু ছটফট করবে না, চেষ্টা করতে থাকবে কন্টিনিউয়াসলি যে যেন ওখান থেকে বের হওয়া যায়। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? আমি এটা মূল বক্তব্যটা বলেই আমি এমসিকিউ শর্টে চলে যাব। একটু জানাও যে কোনো সমস্যা আছে কিনা। সাউন্ড কম এখনো। আচ্ছা, কারো ফোনে সমস্যা থাকতে পারে, তোমরা একটু ফোনের ভলিউম বা যারা যেখানে শুনছো সেটার ভলিউমটা একটু বাড়াও। সমস্যা থাকলে তো সবাই জানাতো। আচ্ছা, আমরা নেক্সট চলে যাই। আকাশ বাতাসের ডাকে যে পক্ষী আকুল, সে কি খাঁচায় বন্দি হবে সহজে দানা পানি পাওয়ার লোভে? অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, এই বোধটি মানুষের মনুষ্যত্বের পরিচায়ক। দুইটা লাইন খুবই ইম্পর্টেন্ট, মানে বলতে মুখ ভরে যাচ্ছে, মনে হবে যে অনেক মানে খটোমটো কথা, অনেক দুর্বোধ্য বাক্য হয়তো, কিন্তু কথাটা অনেক দামি। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। বলেছে আকাশ বাতাসের ডাকে যে পক্ষী আকুল, সে কি খাঁচায় বন্দি হবে সহজে দানা পানি, মানে আহ খাঁচায় বন্দি করে তো তাকে আর খুঁজতে হয় না। পাখিদের কি করতে হয়, সে উড়ে উড়ে খুঁজে খুঁজে খাবার বের করে, খাবার খুঁজে খুঁজে খায়, এখান থেকে একটু, ওখান থেকে একটু, এখান থেকে একটু। ওদের কিন্তু নির্দিষ্ট কোনো জায়গা নেই যে এখানে আসলেই খাবার পাবে। ওরা পুরো আকাশটা খুঁজে 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 ওদের খাবার খোঁজ করে। কিন্তু ওরা যদি খাঁচায় থাকে, খাঁচায় যেসব পাখি থাকে তাদেরকে খুঁজতে হয়, ইজিলি খাবার পেয়ে যায়। সুতরাং তাদেরকে উঠতেও হয় না, কষ্টও করতে হয় না। কিন্তু কোনো পাখি কি রাজি হবে যে তোকে আমি খাবার দেবো তুই উঠতে পারবি না? কোনো পাখি কি রাজি হবে? সেটাই বলেছে যে পক্ষী আকুল, আকাশ বাতাসের ডাকে যে পক্ষী আকুল, সে পক্ষী মানে পাখি খাঁচায় বন্দি হবে না। হ্যাঁ, সহজে দানা পানি পাওয়ার লোভে, খাবার পাওয়ার জন্য সহজ সহজ পন্থায় খাবার পাওয়ার জন্য ওরা রাজি হবে না। আবার বলেছে অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়। কারণ কেউ আমাদেরকে একটা ঘরে বা কোনো মানুষকে একটা ঘরে বন্দি করে রেখে বললো, নে নে, কত দামি দামি ড্রেস আছে, এখান থেকে নিয়ে আর কি কি খাবি সব খাবি, যা পাবি, যা বলবি তাই দিব, কিন্তু বাইরে যেতে পারবি না। মানুষ কি রাজি হবে? তোমরা বলো, তোমরা কি রাজি হবে যে তোমাদেরকে ঘরে আটকে রাখা হবে, কোথাও যেতে দেওয়া যাবে না? বিশেষ করে এখন যাদের মোবাইল ফোন, মোবাইল ফোনটা যদি অন্য রুমে রাখে তাই তো তোমরা থাকবে না, তাই না? কেউ থাকবে না। কোনো মানুষকে ওভাবে তৈরি করা হয়নি যে তাদেরকে বন্দি করে রাখা হবে। অবশ্যই চেষ্টা করবে, এবং যতক্ষণ পর্যন্ত চেষ্টা মানে সফল না হবে ততক্ষণ পর্যন্ত চেষ্টা করেই যাবে। এটা মানুষের মানে হিউম্যান নেচার। শুধু মানুষ না, যে কোনো প্রাণীকেই বন্দি করে রাখা যাবে না। যতক্ষণ না তুমি মস্তিষ্কে বন্দি না হও ততক্ষণ পর্যন্ত তুমি বন্দি হবে না। ঠিক আছে? আর তুমি মাথায় মধ্যে নিয়ে নিয়েছো যে না, আমাকে তো এখানেই তো আমি ভালো আছি, এখান থেকে বের হব না, এখান থেকে বের হলে যদি আমি অ্যাক্সিডেন্ট হয়ে যাই, যদি আমি মরে যাই বা পড়ে যাই, এ ধরনের চিন্তা ভাবনা করলে তখন মনে যায় ও আচ্ছা, আমার এখানেই ভালো, আমি এখানেই থাকবো, চার দেয়ালই আমার জন্য স্বর্গ। আচ্ছা, এই বোধটাই বলেছে মানুষের পরিচায়ক। এরপরে বলেছে চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে মুক্তি নেই। চিন্তার স্বাধীনতা মানে, চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা, তিনটাই শিক্ষার সাথে রিলেটেড। আমি যদি শিক্ষা না পাই আমি চিন্তা করতে পারবো না। এই একটা কাজ করব, মানুষ তো প্রত্যেকটা মানুষের জীবন তো মানুষের সিদ্ধান্তের উপরেই পরিবর্তন হয়। তো মানুষ একটা কাজ করবে, সে কাজটা ভালো হবে না খারাপ হবে সে যে চিন্তা করার ক্ষমতা একমাত্র মানুষকে দেওয়া হয়েছে। সে মানুষটা যদি চিন্তাই করতে না পারে, বা তাকে যদি বলা হয় তুই কিন্তু এই বিষয়ে চিন্তা করতে পারবি না,
সে কখনোই সেটাতে রাজি হবে না এবং সেটা কখনো আটকানোও যাবে না। আমি কি চিন্তা করছি সেটা যেমন অন্য কেউ কন্ট্রোল করতে পারবে না, অন্য কেউ কি চিন্তা করছে সেটা কিন্তু আমি কন্ট্রোল করতে পারবো না। কিন্তু কি চিন্তা করছে সেটার উপরে ব্যাপার আছে। শিক্ষিত মানুষের চিন্তা এবং অশিক্ষিত মানুষের চিন্তা কিন্তু আলাদা। প্রোগ্রেসিভ মানুষের চিন্তা এবং যারা পিছনে পড়ে থাকতে চায় তাদের চিন্তা আলাদা। ঠিক আছে, কিন্তু স্বাধীনতা থাকবে সবারই। তারপরে বলেছে বুদ্ধির স্বাধীনতা, সেটাও শিক্ষার সাথে রিলেটেড। আমি যদি শিক্ষিত হয় আমার বুদ্ধি একরকম কাজ করবে, আবার অন্য কারো বুদ্ধি একরকম কাজ করবে, তাই না? যেমন যে দেশের যারা বড় পজিশনে আছে তারা যদি শিক্ষিত হয় সে দেশের আউটলুকই অন্যরকম হয়। আর যদি একজন 8 পাস কাউকে যদি তুমি বড় জায়গায় লিডারশিপে রাখো, তার ওই দেশটাই অন্যরকম হবে। সেটা ওই তার তার বুদ্ধি উঁচুতে যেতে পারবে না, তার বুদ্ধি নিচুতেই যাবে। যত নিচের দিকে জিনিস আছে সেটাই দেখবে। ব্যাপারটা উচ্চতার মতো। বুদ- বুদ্ধির তো কোনো উচ্চতা হয় না, তুমি যত বেশি শিক্ষিত হবে যত বেশি জ্ঞান লাভ করবে তত তোমার বুদ্ধি বাড়তে থাকবে। মানুষের মানে হাইট কম বেশি হতে পারে, কিন্তু বুদ্ধির হাইট কোনো কম বেশি নাই। তুমি যত বেশি জ্ঞান লাভ করবে, এবং আরেকটা ব্যাপার খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে চর্চা করতে হবে। অনেকে যারা হচ্ছে এই কি বলে দাবা খেলে, তাদের বুদ্ধি দেখো, চর্চা করে বলেই তাদের বুদ্ধি অন্যরকম তীক্ষ্ণ, যেটা সাধারণ মানুষের মধ্যে নাই। সুতরাং বুদ্ধি বা জ্ঞান থাকলেই হবে না, সেটা চর্চা করতে হবে। এবং এই স্বাধীনতাও মানুষের মধ্যেই থাকতে হবে। আমি কখনো মানে আমার বুদ্ধির স্বাধীনতা অন্য কাউকে দিতে পারবো না, বা আমার স্বাধীনতা অন্য কেউ হরণ করতে পারবে না। আচ্ছা, অন্য বস্ত্রের সমস্যা সমাধানের চেষ্টায় এই মুক্তির দিকে লক্ষ্য রেখে মানুষের অন্য বস্ত্রের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। এই মুক্তি মানে আমি তো চিন্তা করতে পারি, বুদ্ধি আছে, মত প্রকাশ করতে পারি, সবকিছু করতে পারি। আমার এই যে করতে পারি ক্ষমতাটা, এটা আমাকে কাজ করতে হবে কি কিসের জন্য? যাতে আমার এই অন্ন বস্ত্রের বাসস্থান এগুলোর চিন্তা দূর হয়, যেটা আমার করতে না হয়। হ্যাঁ, এই চিন্তা থেকে যেন আমি বের হতে পারি, সেই চিন্তা থেকে বের হওয়ার জন্য আমাদেরকে আমাদের বুদ্ধির তীক্ষ্ণতা দিয়ে বা মত প্রকাশের স্বাধীনতা দিয়ে, এগুলো দিয়ে আমাদেরকে উপায় বের করতে হবে যে কিভাবে আমরা এর মধ্য থেকে বের হয়ে আসব। আচ্ছা, এটুকু হয়তো বুঝতে পেরেছো। কারো কোনো সমস্যা আছে কিনা একটু যদি বলো, তাহলে আমি এমসিকিউ শটে চলে যাব। কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে? একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, আমি কমেন্ট তেমন একটু পাচ্ছি না, তোমরা একটু শেয়ার করে দাও। শেয়ার করে দাও, হয়তো যাদের সমস্যা আছে তাদের কাছে পৌঁছাতেও পারে। আর জ্ঞান যত বেশি শেয়ার করবে তত বেশি বাড়বে, তাই না? আচ্ছা, তারপরে দেখো বলছে মুক্তির জন্য তাই মুক্তির জন্য দুটি উপায় অবলম্বন করতে হবে। লেখক নিজেই বলছেন যে তোমাদের যাদের বুদ্ধি আছে, মত প্রকাশের স্বাধীনতা আছে, তারা কি করবে, যাতে অন্ন বস্ত্র বাসস্থান এগুলোর চিন্তা থেকে বের হয়ে আসতে পারি সেই উপায় চিন্তা করতে বলেছে। আবার তিনি নিজেই দুটো উপায় বলে দিয়েছেন, নিজেই বলছেন তোমরা করতে হবে, তোমাদেরকে করতে হবে। আবার নিজে ওনার যে বুদ্ধি, ওনার যে চিন্তা শক্তি, ওই চিন্তা শক্তি দিয়ে দুটো উপায় বের করেছেন। একটা হচ্ছে অন্য বস্ত্রের চিন্তা থেকে মানুষের মুক্তি দেওয়ার চেষ্টা, আরেকটি হচ্ছে শিক্ষা দীক্ষার দ্বারা মানুষকে মনুষ্যত্বের স্বাদ পাওয়ানোর সাধনা। দুইটা হচ্ছে যাদের অন্য বস্ত্র নাই তাদেরকে অন্য বস্ত্র দেওয়া, আর যাদের হচ্ছে অন্য বস্ত্র আছে, হ্যাঁ, যাদের পেট ভরা, তাদেরকে কিভাবে আরো মানুষ করে তোলা যায়, আরো মানবিক করে তোলা যায়, সেগুলো শেখানো। এই দুটো উপায় তিনি বের করেছেন। এই উভয় বিধ চেষ্টার ফলেই মানব জীবনের উন্নয়ন সম্ভব। আমরা যদি এই দুইটা উপায় অবলম্বন করি তাহলে এই মানুষ হিসেবে আমাদের জীবন সার্থক হবে, এটা বলছে। তারপর বলেছে শুধু অন্ন বস্ত্রের সমস্যাকে বড় করে তুললে সুফল পাওয়া যাবে না। আমি যদি বারবার বলতে থাকি, কমপ্লেন করতে থাকি যে আমার তো খাওয়ার কিছু নাই, অথচ খাবার হয়তো মাছ আছে বাসায়, মাংস নেই, এখন তুমি যদি ওই ব্যাপারটাকে হাইলাইট করো, এই সমস্যাটাকেই বড় করে তোলো যে না আমি তো কতদিন মাংস খাই না, আমি কতদিন ভালো জামা গায়ে দেই না, আমার তো গাড়িটা ছোট, আমার একটা বড় দামি গাড়ি লাগতো, এই যে অন্ন বস্ত্র বাসস্থান বা এই যে বিলাসিতার এই চিন্তাগুলো,
এই চিন্তাগুলো থেকে যদি বের হতে না পারো, তাহলে আমার মনে হয় না তোমরা মনুষ্যত্বের স্বাদ কখনো পাবে। আমার যতটুকু প্রয়োজন অতটুকু পাওয়ার পর চিন্তা করতে হবে যে আমার পাশের মানুষটা কি ভালো আছে, ওদের বাসায় কি খাবার আছে। এটাই হচ্ছে মনুষ্যত্ব। যতক্ষণ আমার অন্য নিজের বেসিক নিড বেসিক নিড যতক্ষণ আমার পূরণ হচ্ছে না, সেটা পূরণ করতে হবে। এবং পূরণ হওয়ার শেষ হলে আমার চিন্তা করতে হবে পাশের মানুষটা কি ভালো আছে, আমার যে বন্ধুটা স্কুলে আসছে না তার কি কোনো সমস্যা, যে আমার কিংবা যে লোকটাকে মানে ভিক্ষা করতে দেখছি তাকে কি সাহায্য করে যে কোনোভাবে ভিক্ষা করানো বন্ধ করা যায়। এই ধরনের চিন্তা ভাবনা আসলে মানুষ মানুষ না করলে আসলে কে করবে। মানুষকে যদি আল্লাহ বুদ্ধি দিয়ে উন্নত জাতি হিসেবে পাঠায়, তাহলে এই দায়িত্ব তো মানুষের। মানুষ যদি এই কাজগুলো না করে তাহলে অন্য কেউ তো করতে পারবে না, তাদেরকে তো বুদ্ধি দেওয়া হয় নাই। সিংহ করতে পারবে না, বাঘ করতে পারবে না, কোনো বুদ্ধিমান প্রাণী নেই, ইভেন শিয়ালও করতে পারবে না। আমরা শিয়ালকে একটু পণ্ডিত পণ্ডিত বলে বুদ্ধিমান বানানোর চেষ্টা করি, কিন্তু শিয়াল কি পারবে? অন্য কোনো জাতি পারবে না, যেটা মানুষ পারবে। কিন্তু মানুষ শুধু আমার এটা লাগবে, ওটা লাগবে, এটা খাই নাই, ওটা খাইতে হবে, তারপরে এই জামাটা কেনা হয় নাই, ওই গাড়িটা কেনা হয় নাই, এই গেমটা খেলা হয় নাই, এই গেমটা খেলতে হবে, এই সিনেমাটা দেখা হয়নি, ওই সিনেমাটা দেখতে হবে। এইগুলোর মধ্যেই মানুষের জীবন অন্তর্নিহিত হয়ে যাচ্ছে। মানুষকে যে পাঠানো হয়েছে যে কাজের জন্য, যে মানুষ উন্নত প্রাণী হিসেবে পাঠানো হয়েছে যে কাজের জন্য, সেই কাজের কোনো দিক দিয়ে কিছু হয় না আসলে। মানব জীবনে আমাদের এভাবেই কেটে যাচ্ছে। কারণ এর কত বছর আগে উনি কিন্তু মারা গিয়েছেন 1956 সালে। তাহলে 1956 সালের আগে উনি এই বিষয়গুলো ভেবেছেন, এই বিষয়গুলো বোঝার চেষ্টা করেছেন এবং এই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছেন। তখন পর্যন্ত আচ্ছা, একজন কমেন্ট করেছে খুদ পিপাসা মানে কি? খুদ পিপাসা হচ্ছে ক্ষুধা যোগ পিপাসা। ক্ষুধা যোগ পিপাসা দুটাকে একসাথে করে বলেছে খুদ পিপাসা। আশা করি উত্তর পেয়েছো। আরো যাদের যেই জায়গায় সমস্যা, আমাকে সেই জায়গাটা বললে আমি ওই জায়গাটা হয়তো বুঝাবো, বা যে লাইনে সমস্যা সেই লাইনের সমস্যাটা কথা বললে আমি হয়তো সেটা বোঝাতে পারবো। এভাবে প্রশ্ন করতে থাকো। ওকে, তারপরে বলেছে আহ এই জন্য বলেছে মনুষ্যত্বের স্বাদ না পেলে অন্য বস্তুর চিন্তা থেকে মুক্তি পেয়েও মানুষ যেখানে আছে সেখানেই পড়ে থাকতে পারে। আবার শিক্ষা দীক্ষার মারফতে মনুষ্যত্বের স্বাদ পেলেও অন্য বস্তুর দুশ্চিন্তায় মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হওয়া অসম্ভব নয়। এই আবারও একই কথা বলছে যে আমি যদি মানে নিজে সলভেন্ট না হই, নিজে নিজে যদি সচ্ছল হই, তাহলে অন্য কাউকে যে সাহায্য করব, প্রথমত এই বোধটা থাকতে হবে, মানবিক বোধ। আবার যে সচ্ছলই হয় নাই, তাকে তো আর মানবিক বোধ শেখায় লাভ নেই। সে বলবে হ্যাঁ আসছে, আমার বাড়িতেই চুলা জ্বলে না, তোমার হচ্ছে আরেকজনকে সাহায্য করব এ, বলতে আসছে। তাহলে তাহলে দুইটা ব্যাপার এখানে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে নিজে সচ্ছল হওয়া, আরেকটা হচ্ছে যখন সচ্ছল হব তখন মানবিক হওয়া। এটাই কিন্তু উনি বারবার বারবার করে বলে যাচ্ছে। আবার এটা উদাহরণ দিয়েও উনি বলছেন যে কোনো ভারী জিনিসকে উপরে তুলতে হলে আগে নিচের দিকে ঠেলতে হয়, তাই না? একটা বিশাল ভারী একটা পাথর হয়তো পড়ে গিয়েছে, তাহলে দুই পাশ দিয়ে দুজন থাকতে হবে, একজন হচ্ছে উপরে টান দিতে থাকবে, আরেকজন নিচ থেকে ঠেলা দিতে থাকবে, তাহলেই কিন্তু ওই বিষয়টা হবে। তো নিচের দিকে যে ঠেলা দিব, কিভাবে দিব? বলেছে এখানে নিচের দিকে ঠেলা, এটা কোন রূপক অর্থে বলা হয়েছে? মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা সেই উপর থেকে না, আমি শিক্ষা দিয়ে ওকে উপরে টানছি, মানুষ হিসেবে তাকে উঁচুতে নিয়ে যাচ্ছি। আবার নিচে নিচে কি করতে হবে আমার? আমার একটা সুশৃঙ্খল পরিবেশ লাগবে, যেখানে আমার অন্য বস্তুর চিন্তা করতে হয় না, সেরকম একটা পরিবেশ লাগবে। সেরকম পরিবেশ বা সমাজ ব্যবস্থা যদি আমার থাকে, তাহলে কিন্তু আমার মানে উপরে উঠতে কোনো বাধা নাই, উপরে উঠতে কোনো সমস্যাই হবে না। আচ্ছা, তারপরে দেখো অনেকে মিলে খুব জোরে টানলে উপর থেকে নিজের ঠেলা ছাড়াও কোনো জিনিস উপরে উঠানো যায়। মানে আমি শুধু শিক্ষা দিয়েও হয়তো উপরে উঠতে পারবো যদি আমাকে অনেকে সাহায্য করে উপর থেকে। অনেকে অনেক রকম শিক্ষা দিয়ে সাহায্য করে উপর থেকে, কিন্তু নিজের নিজের ঠেলাটা বা সে নিজের যে সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা ওটা যদি থাকে,
তাহলে অনেকে ঠেলা না দিলেও হয়, অনেকে টান না দিলেও চলে। হ্যাঁ, তাহলে আমার ওঠাটা ইজি হয়। এমন অনেকেই হয়েছে না যে একদম ক্ষুদ্র অবস্থা থেকে বিশাল বড় লোক বা বিশাল শিল্পপতি হয়ে গিয়েছেন, আছে না এরকম? তার কোনো সাপোর্ট ছিল না। হ্যাঁ, বা পারিবারিক কোনো সম্পদ হয়তো ছিল না, কিন্তু সে এখন অনেক বিশাল বড় একজন শিল্পপতি হয়ে গিয়েছে বা বড় একটা বিজনেস আইকন হয়ে গিয়েছে। এমন আছে না? এখন তার যদি সাপোর্ট থাকতো, সে হয়তো আরো বেশি বড় হয়ে হতে পারতেন, বা উনি হয়তো আরো বেশি মানুষকে সাহায্য করতে পারতেন। এটা সম্ভব, অসম্ভব কিছু না, এবং মানুষের জন্য খুবই সম্ভব হওয়ার কথা। সেটাই উনি বলেছেন যে হয়তো উপরে টান, খুব বেশি মানুষ যদি টান দেয় তাহলে হয়তো আমি উপরে উঠতে পারবো, কিন্তু সমাজ ব্যবস্থা যদি থাকে সুশৃঙ্খল, আমার যদি অন্য বৎসরের চিন্তা করতে না হয়, তাহলে আমার জন্য উপরে ওঠাটা ইজি। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, উপরে উঠলাম, ওঠার পরে আমি আর তখন কাউকে চিনি না, এরকম হয় না? এখানে তাই বলেছে, যে বলেছে শিক্ষা দীক্ষার ফলে সত্যিকার মনুষ্যের ফলে মানুষ উপলব্ধি করতে পারে লোভে পাপ, পাপে মৃত্যু, যদি শিক্ষাটা সঠিক শিক্ষা হয়। এখন কথাটা বলি মাত্র, তাই না? আমরা সবাই বলি লোভে পাপ, পাপে মৃত্যু, কিন্তু লোভ করি না কয়জন? সবারই লোভ হয়। এখন তো এই যে বুলি, মানে কথাটা তখনও যদি বুলি হয় 1956 সালের আগে, এখন তো আরো বুলি। এখন ঘুষ নেওয়া, মানুষকে ছোট করা, এই বিষয়গুলো এত বেশি আহ সহজ, সহজলভ্য, এবং এত বেশি কি বলে ট্রেন্ড হয়ে গিয়েছে। এটা এখন আর কোনো খারাপ পর্যায়ের কিছু না, এটা যে একটা পাপ, বলেছে লোভে পাপ, এখন আর পাপ মনে করে না কেউ, তাই না? আচ্ছা, লোভের ফলে যে মানুষের আত্মিক মৃত্যু ঘটে, অনুভূতির জগতে সে ফতুর হয়ে পড়ে, শিক্ষা মানুষকে সে কথা জানিয়ে দেয় বলে মানুষ লোভের ফাঁদে ধরা ধরা দিতে ভয় পায়। আগে ছোটবেলায় জানতাম যে এটা করলে গুনাহ হয়, তাই না? যখন গুনাহ হয় এই বিষয়টা আমাদের ভিতরে থাকে, তখন সেই অপরাধটা, বা চুরি করলে যেমন ইসলাম ধর্মে আছে হাত কেটে ফেলতে হয়। তো আমরা যদি জানি যে আচ্ছা আমার হাত কেটে ফেলবে, তাহলে কি আমরা চুরি করতাম? ওই চুরিটা আর করবো না। বা আমরা যদি মনে হয় যে গুনাহ হবে বা এটা করলে পাপ হবে, এটা যদি আমার মাথায় থাকে, তাহলে ওই ব্যাপারটা করতে আমাদের দ্বিধা হয়। দ্বিতীয়বার চিন্তা করি, আচ্ছা এই কাজটা করা তো ঠিক হবে না, এই কাজটা করলে তো গুনাহ হবে, বা এই কাজটা করলে পাপ হবে, এই কাজটা করা ঠিক হবে না। এটাকেই বলে শিক্ষা। এখন আমি যদি মনে করি দূর কি হয়, ধুৎ, কিছু হয় না, এগুলো কিছু হয় না, পাপ টাপ বলে কিছু নাই, সবই পুণ্য আর পুণ্য, তখন আমরা কি করি? কোনো কিছু আমরা ড্যাম কেয়ার করি না, মানে ড্যাম কেয়ার হয়ে যায়, কোনো কিছু কেয়ার করি না। তখন মানে দেদারছে, এখন যেরকম হয় টেবিলের নিচ দিয়ে ঘুষ নিচ্ছে। আমি মাঝে মাঝে খুব অবাক হয়ে যাই, একটা মানুষ মানে বিশেষ করে সরকারি যে ইয়াতে আছে, প্রতিষ্ঠানগুলোতে আছে, কেমন অনায়াসে যেন চেয়ে বসে, কিভাবে জানি পারে, কেমন করে হাত হাত বাড়িয়ে বলতে থাকে, বা কেমন করে এই আকার ইঙ্গিতে হোক আর যেভাবে হোক কিভাবে যেন বলে ফেলে। আমার কাছে আমার কাছে লজ্জা লাগে, অথচ ওরা চাচ্ছে, ওরা লজ্জা পাচ্ছে না। আমার কাছে খুবই এটা মনে হয় যে এরা কি মানুষের পর্যায়ে আছে কিনা। তখন আমার বোধ হয় যে শিক্ষা আসলে মানুষকে মানে সবকিছু শেখাতে পারে না, যদি শিক্ষাটা সুশিক্ষা হয়। আমি বলছি লোভে পাপ, পাপে মৃত্যু, লোভে পাপ, পাপে মৃত্যু, কিন্তু আমি মানছি না, তাহলে কি এই শিক্ষা আমার কোনো কাজে লাগছে? এটা তো সুশিক্ষা নয়। আচ্ছা, আমি একটু কমেন্ট দেখে নিই। কেউ তেমন প্রশ্ন করছে না, তার মানে কি সবাই বুঝতে পারছো, নাকি আমি আম বোঝাতে পারছি না একটু? তাহলে সেটা বললেও আমাকে জানাও যে আমি বোঝাতে পারছি কিনা, একটু আমাকে জানাও। আচ্ছা, ও আরেকটা ব্যাপার, এখানে একটা শব্দ আছে লেফাফা দুরস্তি। লেফাফা দুরস্তি মানে আমরা এখন যেটা সবচেয়ে বেশি করি, লেফাফা দুরস্তি মানে খুব শো অফ, বাইরের দিকে খুব চাকচিক্য কিন্তু ভেতরটা ফাঁকা। এখন এই শব্দটা খুব আমাদের বর্তমান সময়ে পরিচিত শব্দ হওয়া উচিত। এটা মানেই হচ্ছে শো অফ করছি, বাইরে খুব টিপটপ দেখাচ্ছে কিন্তু ভেতরে হচ্ছে আমাদের কিছুই নেই। এই শিক্ষা ব্যাপারটাও তাই, হয়তো ডিগ্রি আছে, অনেক বড় বড় ডিগ্রি, সে সরকারি চাকরি করছে বা অনেক বড় পদে আছে, কিন্তু সে তার মানে মিনিমাম ইথিক্স, নীতি নৈতিক যে ব্যাপারটা, সে ব্যাপারটা তার মধ্যে নাই, তার মানে তার শিক্ষা কোনো কাজে লাগেনি। কারণ কোনো বই শেখায় না কখনো যে সুদ নাও বা ঘুষ খাও, কোনো বই শেখায় না। তারপরে সে যখন করছে, তার মানে তার
শিক্ষার ঘাটতি আছে এবং সে শিক্ষাটা কাজে লাগাচ্ছে না। আচ্ছা, শিক্ষার মারফতে মূল্যবোধ তথা মনুষ্যত্ব লাভ করা যায়, তথাপি অন্য বস্ত্রের সুব্যবস্থাও প্রয়োজনীয়। মানে আমি তো মানবিক হওয়ার চেষ্টা করব, কিন্তু আমার মানে কি বলে, আমার যে বেসিক নিড সেগুলো আমার জন্য প্রয়োজনীয়, সেগুলো ছাড়া তো আমি মানে চলতে পারবো না। বেসিক নিড ছাড়া কেউ কেউ চলতে পারে? আমার খাদ্য লাগবে, বস্ত্র লাগবে, আমার একটা থাকার জায়গা লাগবে, তারপরে আমার শিক্ষা লাগবে এবং চিকিৎসা ঠিক মতো, মানে আমি যখনই অসুস্থ হব আমি যেন ঠিক মতো সঠিক চিকিৎসা পাই, সেটাও একটা অধিকারের মধ্যেই পড়ে। এটাও আমার জন্য প্রয়োজনীয়। তা না হলে জীবনের উন্নয়নে অনেক বিলম্ব ঘটবে। মনুষ্যত্বের তাগিদে মানুষকে উন্নত করে তোলার চেষ্টা ভালো। মানে আমি যে মানুষ হওয়ার চেষ্টা, মানে মানুষ হওয়ার কথা বলছি, সেটা বলে মানুষকে মানবিক করে তোলা ভালো, কিন্তু প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পেলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়ে পৌঁছতে দেরি হয় বলে অন্ন বস্ত্রের সমস্যার সমাধান একান্ত প্রয়োজন। ওই একই কথা উনি বারবার 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 করে আমাদেরকে উদাহরণের মাধ্যমে হোক আর যেভাবেই হোক ওটুকুই বোঝানোর চেষ্টা করছেন। এখন দেখো, পায়ের কাটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না, এটাও উনি কিন্তু রূপক অর্থে বুঝিয়েছেন। আমার পায়ে ব্যথা, মানে পায়ে কাটা ফুটেছে, এখন আমি যখন হাঁটবো, ততবার আমার ব্যথার কথাটা, মানে যতবার আমি পা দিব সামনে, ততবারই কিন্তু আমার মাথায় থাকবে যে আমি ব্যথা পাচ্ছি, তাই না? অন্য কেউ ব্যথা পেয়েছে কি নাই তখন আমার এটা খেয়াল করবে না, আমার নিজের ব্যথার কথাটাই আমার মনে থাকবে। আমি হাঁটতে পারছি না, আমি অন্য কেউ ব্যথা পাচ্ছে কিনা সেটা কিভাবে দেখবো? এটাই বলেছে, যখন পায়ে আমি কাটা, পায়ে কাটা লাগে, পায়ে কাটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ পাওয়া যায় না। তেমনি অন্ন বস্ত্রের চিন্তায় হামেশা বিব্রত হতে হলে মুক্তির আনন্দ উপভোগ করা যায় না। আমি যদি সবসময় চিন্তা করি যে কালকে কি খাবো, বা এটাও চিন্তা করি যে না, এই মাসে 10,000 টাকা প্রফিট এসছে, সামনের মাসে প্রফিট বাড়াতে হবে, সবসময় আমার ওইটাই চিন্তা করতে হয়, তাহলে আমি কি মানে যখন আমি নিজ সম্পর্কে বা নিজের পরিবার সম্পর্কে ভাবতে থাকি, বা নিজের অর্থনৈতিক সচ্ছলতার কথাই ভাবতে থাকি, তখন অন্য কেউ অর্থনৈতিক ভাবে সচ্ছল কি না এটা কিন্তু আমার বোঝার বা জানার দরকার নাই। আচ্ছা, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো, উনি দুটো বিষয় হাইলাইট করেছে। দুটো বিষয় আমি বোঝানোর চেষ্টা করেছি। একটা হচ্ছে অন্য বস্ত্র চিন্তা থেকে মুক্তি পেতে হবে, মুক্তি পাওয়ার পরে মানবিক হতে হবে। ঠিক আছে? এই দুইটা কথাই উনি বারবার বারবার করে পুরো প্রবন্ধে বোঝানোর চেষ্টা করছে। এখন আমরা চলে যাব আমাদের এমসিকিউ শটে। তিমির শব্দের অর্থ কি? তিমির শব্দের অর্থ কি বলো তো? তিমির শব্দের অর্থ, এবং তিমিরটা এসছে কোত্থেকে? তিমিরটা এসছে কোত্থেকে? দেখো আশা, আমরা যখন এমসিকিউ পড়বো, এমসিকিউ পড়ার আগে আমাদেরকে আহ কবি বা লেখক পরিচিতি এবং শব্দার্থ আর যে পাঠ পরিচিতিটা আছে তার মধ্যে যদি অতিরিক্ত টিকা থাকে সেগুলো মানে আমাদের ভালো করে, এবং আমার মনে হয় যে এটা খুব মনে রাখার মতো করে পড়তে হবে, তাহলে কিন্তু এমসিকিউ তে কেউ আটকাতে পারবে না। আমার মনে আছে আমি যখন এসএসসি পরীক্ষার্থী ছিলাম, আমি পৃষ্ঠা বলে দিতে পারতাম যে কোন পৃষ্ঠায় কোন লাইনের মধ্যে ওই লেখাটা আছে। মানে আমাদের সময় পড়াশোনা তো অন্যরকম ছিল, গত 17 বছরের তুলনায় আমাদের পড়াশোনার মান মানে এখনকার পড়াশোনার চাইতে অনেক ভালোই বলবো আমি অবশ্যই। কারণ তখন আসলে প্রতিযোগিতা ছিল। আমরা মানে প্রতিযোগিতাটা ইন এ সেন্স পজিটিভ প্রতিযোগিতা, হেলদি প্রতিযোগিতা, এখানে কোনো নেগেটিভ কিছু ছিল না। কাউকে ভেঙে চুরে আমরা সামনে যেতে চাইতাম না। আমরা চাইতাম যে আমাদের মেধা দিয়ে আমরা যেন এই মানে মেধা দিয়ে যত আগে যাওয়া যায় সেরকম ভাবে যাওয়ার চেষ্টা করতাম। ধরুন আমাদের মধ্যে কথা হতো যে হ্যাঁ, ওই তুই ওই চ্যাপ্টার শেষ করেছিস, আমি ওই চ্যাপ্টার শেষ করে ফেলেছি। আবার কেউ যদি ওরকম মানে 3 নাম্বার চ্যাপ্টার কেউ শেষ করে নাই কিন্তু অন্য কেউ শেষ করে ফেলেছে, তখন আমাদের খুব জেলাস ফিল হতো যে হ্যাঁ, ও 3 নাম্বার পড়ে ফেলে 3 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত পড়ে ফেলেছে, আমি তো ওই পর্যন্ত যাই নাই। তখন আমরা ওইটা নিয়ে
জেলাস ফিল করতাম, এবং সেদিনই গিয়ে আমরা 3 নম্বর চ্যাপ্টারটা শেষ করে ফেলতাম। এরকম হয়েছে, আমাদের সময় খুব হেলদি কম্পিটিশন ছিল, এবং আমার মনে হয় ওইটাই খুব ভালো ছিল। আমাদের এই হেলদি কম্পিটিশনটার কারণে আমরা এগিয়ে যেতে উৎসাহিত বোধ করতাম। এজন্য আমি বলছিলাম, যখন আমি এসএসসি পরীক্ষার্থী ছিলাম তখন আমার কোন লাইনটা কোন গল্পের সেটা তো বলতে পারতামই, কোন পৃষ্ঠায় আছে পৃষ্ঠা নাম্বারটা বলতে পারতাম। সুতরাং রিডিং পড়তে হবে, আমি এজন্যই প্রথমে রিডিংটা একটু বলে নিয়েছি যাতে মূল কথাটা তোমরা বুঝতে পারো। আহ আচ্ছা, তিমির শব্দের অর্থ কি একটু আমি কমেন্ট নিচ্ছি। আচ্ছা, একজনই শুধু সেই খুদ পিপাসা জিজ্ঞেস করেছে, আর কিছু জিজ্ঞেস করনি। আমার মনে হয় তোমাদের আরো প্রশ্ন করা উচিত, প্রশ্ন না করলে জানা যায় না। আচ্ছা, তিমির শব্দের অর্থ কি এটা একটু বলে দিই। তিমির শব্দের অর্থ হচ্ছে, তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। এটা কোথায় পেলাম আমি, একটু দেখো। এই যে তিমির শব্দের অর্থ, এই যে খুদ পিপাসা, যে বলতে চেয়েছিল যে ম্যাম খুদ পিপাসা কি, খুদ পিপাসা কি, এই যে খুদ পিপাসা, এই যে খুদ পিপাসা, আর এটা হচ্ছে তিমির। এই যে তিমির অন্ধকার, এখান থেকে পেয়েছি তিমি। সুতরাং অবজেক্টিভ পারলেই অনেকগুলো পাওয়া যায়। তারপর নেক্সট, হচ্ছে মানুষের ছিল সরল মানুষের ছিল সরল মন, মানুষের মনের কথা বলছে, ছিল ধর্মবল, কিন্তু এখন সবাই পাগল। কিসের জন্য পাগল? যদি বড় লোক হইতাম, এটার জন্য পাগল। মানুষ ছিল সরল, হ্যাঁ, এখানে একটু কম হবে, মানুষ ছিল সরল, ছিল ধর্মবল, মানে এটার লাইনের মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করেছে মানুষ আগে এত চাই 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 করতো না। একদম আমি আগের কথা বলছি, রাজা বাচ্চাদের আসার আগের কথা বলছি, যে তখন শুধু মানুষ মন ভরে হাসতো, খেলতো। আর তখন গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, মানুষের মধ্যে না ওই কম্পিটিশনটা বা আরো লাগবে আরো লাগবে এই বোধটা তখনও আসে নাই। তখন তারা হচ্ছে নিয়মিত নামাজ কালাম পড়তো, বা যারা পূজা অর্চনা ছিল তাদের পূজা অর্চনা করতো, যাদের তারা ধর্মকর্ম করতো ঠিক মতো। গোলা ভরা ধান, সেটা সারা বছর থাকতো, সারা বছর ওখান থেকে খেত। এবং আর কি, পুকুর ভরা মাছ ছিল, মাছ নিয়ে আসতো আর ভেজে খেয়ে ফেলতো, মানে অত টেনশন ছিল না। তো তখন ছিল মানুষ সরল, মানুষ এত কমপ্লেক্স চিন্তাই করতো না যে আমি আজকে এটা পেলাম, আজকে আমাকে আমি আজকে এই ডিজাইনার জামাটা পরতে পারলাম না, ওই চিন্তাটা তখনও মানুষের মধ্যে আসে নাই। বা আমাকে ওই অমুক বড় রেস্টুরেন্টে খেতে হবে, ওই রকমের চিন্তা ভাবনাও আসে নাই, তখন ওগুলো অ্যাভেলেবেলও ছিল না। তো মানুষ ছিল সরল, ছিল ধর্মবল, এখন সবাই পাগল। কিসের জন্য? বড়লোক হইতাম, যদি বড়লোক হইতাম, এরকম চিন্তা ভাবনার জন্য পাগল। তো শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের কোন কথাগুলো উদ্দীপকের শেষ বাক্যের প্রতিনিধিত্ব করে? অর্থ চিন্তার নিগড়ে সকলে বন্দী, অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, অর্থ সাধনাই জীবন সাধনা নয়, অন্ন বস্ত্রের সমস্যা সমাধানের চেষ্টা। এই চারটার মধ্যে কোনটা? কমেন্ট।
তোমরা নিজেদের মধ্যে খুব আলাপ আলোচনা করছো, ক্লাসের চেয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করাটাই ইম্পর্টেন্ট, তাই না? সামনে এসএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষার পরে করো আলাপ আলোচনা। যারা আলাপ আলোচনার মধ্যে যুক্ত আছো তারা একটু এসএসসি পরীক্ষার জন্য পর্যন্ত ওয়েট করো। আমাদের সময় বলতো, আরে পরীক্ষাটা শেষ হোক তারপরে অনেক চিল আর চিল, আর কোনো পড়া নাই। তারপরে ইন্টারমিডিয়েটে গিয়ে দেখতাম আরো পড়া আরো পড়া, তখন বলতো আরে ইউনিভার্সিটিতে গিয়ে কোনো পড়া নেই, চিল আর চিল। তারপরে দেখলাম যে ইউনিভার্সিটিতে গিয়ে পড়ার বহর। তবে হ্যাঁ, ইউনিভার্সিটিতে গিয়ে চিল ও চিল হয়েছে, সবই সম্ভব। আচ্ছা, এখানে হচ্ছে মানুষ ছিল সরল, ছিল ধর্মবল, এখন সবাই পাগল, কারণ মানে সবাই চায় যদি বড়লোক হইতাম। তাহলে শিক্ষা ও মনুষ্যত্বর কোন বাক্যটার প্রতিনিধিত্ব করছে, মানে এই মেন্টালিটির, এই মেন্টালিটির প্রতিনিধিত্ব করছে হচ্ছে অর্থ চিন্তার নিগড়ে সকলে বন্দি। ঠিক আছে, অর্থ চিন্তার নিগড়ে সকলে বন্দি। আচ্ছা, তারপর নেক্সট, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। উক্তিটির সঙ্গে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের কোন বাক্যটি সাদৃশ্যপূর্ণ? বলেছে যে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, যেরকম তোমাদের তোমাদের বলে দেওয়া হয় যে এটুকু এটুকু এই চ্যাপ্টার পড়বে। আজকেও অনেকে বলছিল এই চ্যাপ্টার তো আমাদের নাই, এই চ্যাপ্টার তো আমাদের নাই, আমাদের পরীক্ষায় আসবে না, অনেকেই বলছিল। কিন্তু আমার কথা হচ্ছে জ্ঞান তো সীমাবদ্ধ না। একটা ক্লাস করলে যদি তুমি তো দুটা ওয়ার্ড শিখতে পারো বা দুটা লাইন তুমি জানতে পারো, সেটা তো তোমারই লাভ। আমার পরীক্ষায় আসবে কি আসবে না সেটা চিন্তা করে তুমি জ্ঞান লাভ করো, তাহলে তোমার জ্ঞান সেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট। জ্ঞানই নাই, তুমি বুদ্ধিটা করবে কোত্থেকে? না না, আমি একটু জানি না ওই সিচুয়েশনে গেলে, মানে ওদিকে ওই রাস্তায় গেলে আমি ডানে গেলে কি হবে, বামে গেলে কি হবে। হ্যাঁ, কোনো একটা রাস্তায় দিয়ে হাঁটছো বা কোনো একটা জেলায় হয়তো ঘুরতে গিয়েছো, ওই জেলা সম্পর্কে তোমার ধারণাই নাই, বা ওই এলাকা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। হ্যাঁ, তো তুমি যাচ্ছো তো যাচ্ছো, কোন দিকে যাবা, তোমার জ্ঞান সীমাবদ্ধ। যেহেতু তোমার জ্ঞান সীমাবদ্ধ, তোমার তখন আর বুদ্ধি কাজ করবে না, আচ্ছা আমি কি কাউকে জিজ্ঞেস করবো কিনা, এটা আর মাথায় আসবে না। যে তোমার যদি জ্ঞান থাকতো তখন চিন্তা করতেছে, আচ্ছা আমার তো এখানে একটা দোকান থাকার কথা, এখানে তো দোকানটা নেই, আচ্ছা জিজ্ঞেস করি তো কাউকে। তখন তোমার বুদ্ধিটা খুলবে, তখন তোমার জ্ঞানটা বাড়বে, বুদ্ধিটা তখন খুলবে। মুক্তি সেখানে অসম্ভব, মানুষ হিসেবে যে একটা মুক্ত ব্যাপার আছে সেটা তখন আর সম্ভব হয় না, অসম্ভব হয়ে যায়। এটাই বুঝিয়েছে, বলেছে কোনটা এই চারটা অপশনের মধ্যে কোনটা সাদৃশ্যপূর্ণ। মুক্তির জন্য শিক্ষাকেই সর্বাপেক্ষা গুরুত্ব দিতে হবে, অর্থ সাধনাই জীবন সাধনা নয়, এই বোধ তৈরি করতে হবে। অর্থ চিন্তার নিগড় থেকে মুক্ত না হলে প্রকৃত মুক্তি মিলবে না। চিন্তা, বুদ্ধি, আত্মপ্রকাশের স্বাধীনতা ব্যতীত মুক্তি অসম্ভব। এখানে তোমরা চাইলে কমেন্ট করতে পারো, আমি কি একটু কমেন্ট নিব? তোমরা চাইলে একটু কমেন্ট করতে পারো, কমেন্ট করো দেখি কোনটা সম্ভব। ঠিক আছে, তাহলে চিন্তা, বুদ্ধি এবং আত্মপ্রকাশের স্বাধীনতা ব্যতীত মুক্তি অসম্ভব, তাই না? এখানেও তো বলেছে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এখানেও বলেছে মুক্তি অসম্ভব, তার মানে 4 নাম্বারটা। তারপর নেক্সট, শিক্ষা ও মনুষ্যত্বের প্রবন্ধে নিচ থেকে ঠেলা বলতে কি বোঝায়? বলেছিলাম না একটা উদাহরণ, এই জন্য আমি মূল প্রবন্ধটা আগে একটু পড়িয়ে নিলাম যাতে তোমরা রিলেট করতে পারো। আমার ধারণা তোমরা রিলেট করতে পেরেছো। কারো কোনো আচ্ছা, ঠিক আছে।
নিচ থেকে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের নিচ থেকে ঠেলা মানে একটু আগেই বলেছিলাম যে মোতাহার হোসেন চৌধুরী একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে একটা ভারী জিনিস যখন আমরা তুলতে যাই তখন উপর থেকে যেমন টান দিতে হয় নিচ থেকেও ঠেলা দিতে হয়। এটাকে উনি রূপক অর্থে বা উদাহরণ হিসেবে ব্যাপারটা উনি ব্যাখ্যা করেছেন। কোন তার কোন জিনিসের রূপক অর্থে উনি বলেছেন সেটা একটু আহ সেটা আমি বলেছিলাম, আমি জানি না তোমাদের মনে আছে কিনা। আবারও বলছি, একটা হচ্ছে, আচ্ছা দেখ, লোভের ফাঁদে ফাঁদে পা না দেওয়া। খ নাম্বার হচ্ছে সুশিক্ষার ব্যবস্থা করা। গ নাম্বার হচ্ছে সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিশ্চিত করা। আর এটা হচ্ছে ঘ, মনুষ্যত্ব অর্জনের পথ প্রশস্ত করা। এটা হচ্ছে সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিশ্চিত করা। দেখো এই জিনিসটা আমি কোথায় পেলাম, একটু দেখো কোথায় পেলাম। কোনো ভারী জিনিসকে দেখো যখন ঠেলা দিতে হয় তখন কি হয়, এই দেখো, সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা মানে নিচের থেকে ঠেলা। এই লাইন থেকেই আমি হচ্ছে সেই লাইনটা নিয়েছি। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, পায়ের কাটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না। এখানে পায়ের কাটা কথাটির দ্বারা কি বোঝানো হয়েছে এইমাত্র পড়িয়েছি, এবং আমার মনেও আছে লাস্ট প্যারায় এই লাইনটা ছিল, একটু আগেই বলেছি। আবারও বলছি, পায়ের কাটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না। এখানে পায়ের কাটা কথাটির দ্বারা বোঝানো হয়েছে অন্নবস্ত্রের চিন্তা, প্রাণিত্বের বাঁধন, পথের প্রতিবন্ধকতা, মনুষ্যত্বের আহ্বান। কোনটা? পায়ের কাটা? একটু কমেন্ট করো তাহলে আমি বুঝবো তোমরা বুঝতে পারছো। না ম্যাম, দুইটাই কমেন্ট পড়ছি। ম্যাম শুধু ফেসবুকের কমেন্ট পড়ছি না, দুটারই কমেন্ট পড়ছি। দুটো দুই জায়গায় আছে যার কারণে ম্যামের কমিউনিকেশন করতে একটু দেরি হচ্ছে, কিন্তু ম্যাম দুটার কমেন্টে পড়ছি। আমি এখনো বলতে পারবো তোমাদের জুমের এক বাইক ড্রাইভার বয় খুব কমেন্ট করছে। ম্যাম দুটাই খেয়াল রাখি। ওকে, তোমরা দুটাই add থাকো, কোনো সমস্যা নাই, কিন্তু আমি দুটারই কমেন্ট পড়ছি। এমন কোনো মনে হওয়ার কারণ নাই যে আমি কমেন্ট পড়ছি না, আমি কমেন্ট পড়ার চেষ্টা করছি দুটাতেই, তোমরা কমেন্ট করছো কম। নিজেরা কথা বলছো বেশি। হ্যাঁ, একজন লিখেছে 4C। ফোরের কথা বলছি না, 5। 5 নাম্বার চলছে এখন। 5 নাম্বার কত হবে বলো? সামিহা সুলতানা শশী। 5। এ, শশী বলেছে এ। দেখো নিজের, তোমরা যদি কমিউনিকেশন করো তাহলে আমার বুঝতে ভালো, মানে ভালো লাগে, নিজেরও ফিল করতে ভালো লাগে যে না তোমরা বুঝতে পারছো। ঠিক আছে। এবং সামিয়া কি যেন নাম, সামিহা সুলতানা সুশি, ইউ আর রাইট। তার মানে পায়ের কাটার কথাটা বুঝিয়েছে অন্য বস্ত্রের চিন্তা, মানে আমার নিজের চিন্তাগুলাটাই আমার আগে মেন থাকবে, যখন আমি ওইটার চিন্তা থাকবে না তখন আমি অন্য কথা চিন্তা করব। নেক্সট 6 নাম্বার। 6 নাম্বার, অর্থ চিন্তা থেকে মুক্তি পেতে হলে করণীয় শিক্ষার প্রয়োজনীয় দিককে গুরুত্ব দেওয়া, মূল্যবোধ জাগ্রত করা, লক্ষ্য সম্বন্ধে সচেতন থাকা, অন্য চিন্তার সমাধান করা। 6 নাম্বার, একটু বলো 6 নাম্বার উত্তর কি হবে। তার আগে আমি আরেকটা কথা বলে রাখি, এই প্রবন্ধ থেকে যে সরাসরি উল্লেখ করে দেবে এমন টপিক খুব কমই পাবে। তোমাদের বুদ্ধি দিয়ে সমাধান করতে হবে এমন অনেক টপিক পাবে। এমন অনেক বিষয় আনসার করতে হবে। যেমন এই লাইনটা সরাসরি বইয়ে নাই, এখন এই লাইনটা সরাসরি বইয়ে নাই, সেজন্য কি আনসার করবে না? একটু বুদ্ধি খরচ করলে কিন্তু আনসার করা যায়। আমি আগে দেখতে চাই কেউ আনসার করেছে কিনা।
5A তো দেখলাম সিয়াম খান, তারপর যে কারো আনসার পাচ্ছি না। হ্যাঁ, সামিয়া সুলতানা শশী, 6A, অর্থচিন্তা থেকে মুক্তি পেতে হলে করণীয় শিক্ষার প্রয়োজনীয় দিককে গুরুত্ব দেওয়া। তাই কি? অর্থচিন্তা, নো, সুশীল, এবার ঠিক হয় নাই। অর্থচিন্তা থেকে মুক্তি পেতে হলে আগে অন্য চিন্তার সমাধান করতে হবে। আগে আমার নিজের পেট ভরতে হবে, তারপর আমি অন্য কিছু শিক্ষা বা দীক্ষা, মানুষকে সাহায্য করা, অন্য দিক চিন্তা করব। আগে আমার মানে ভাত কাপড়ের চিন্তা মানে সমাধান করতে হবে, যে সমস্যাটা আছে বেসিক নিডের, সেই সমস্যা সমাধান করার পরে তারপর আমি অর্থ চিন্তা থেকে মুক্তি পাবো। ঠিক আছে, সুশীর ভুল হয়েছে। না, 6 ক নয়, 6D। তারপরে দেখো, শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি আজ অর্থের উপরেই পড়ে রয়েছে। উপরে উল্লেখিত বাক্যটির সাথে নিচের কোন রচনা সঙ্গতিপূর্ণ? এটা খুবই মানে ট্রিক কোশ্চেন। ব্যাপারটা তুমি যদি দেখো, তো তোমাদের মানে সিলেবাসে শিক্ষা রিলেটেড কোন প্রবন্ধ আছে, এটা জানলেই হলো। ব্যাপারটা শিক্ষা নিয়ে বলেছে, আর এখানে শিক্ষা রিলেটেড নিয়তি একটা গল্প, মমতা দিয়ে একটা গল্প, বলে সাহিত্য অন্যরকম প্রবন্ধ, শিক্ষা নিয়ে তার কোনো কথা নেই। তাহলে একটাই আছে অপশন, সেটা হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব। তাই তো, একটা টপিকে আছে যেটা কিনা এই লাইনটার সাথে রিলেটেড। তাহলে উত্তর হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব। ম্যাম, বি হবে কিসে? 7? হ্যাঁ, 7C, সবাই পারছে। হ্যাঁ, 7 গ। ঠিক আছে, তারপর অন্য বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ কথা কি? অন্য বস্ত্রের মানে প্রাচুর্যের চেয়েও মুক্তি বড় মানে আমার ওয়ার্ড্রোব ভর্তি কাপড় বা আমার গ্যারেজ ভর্তি গাড়ির চাইতেও মুক্তি বড়, মানে মানুষ হিসেবে আমার বেঁচে থাকার যে সার্থকতা সেটা বড়। সেটার সাথে সাদৃশ্যপূর্ণ কথা কি? একটু দেখি দেখি পারছো কিনা কেউ। কেউ কি পারছো? এখনো 7 নম্বরে আছে। অন্য বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, এখানে আছে অর্থ সাধনায় জীবন সাধনা নয়, মনের দাবি রক্ষা করতে না পারলে আত্মা বাঁচে না, বৃত্ত হতে চিত্ত বড়, অর্থ চিন্তার নিগড়ে সকলে বন্দী। এই চারটা অপশনের মধ্যে খুব ক্লোজ হিসেবে আছে দেখো, এখানে প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, একটা কম্পেয়ার ব্যাপার আছে, মানে তুলনা। গ নাম্বার দেখো, বৃত্ত হতে চিত্ত বড়, এটাও কিন্তু একটা তুলনা, তাই না? ধরুন যে লাইনটা আছে সেটাও একটা তুলনা, তার সাথে কাছাকাছি আছে বৃত্ত হতে চিত্ত বড়, সেটাও একটা তুলনা। আচ্ছা, নেক্সটে যাই। কেউ কি কমেন্ট করে বলতে পেরেছো? 8C, হ্যাঁ, ঠিক বলেছো। কি নাম? সুশি? না, সুশি না তো, শশী। সরি, আমি তোমার নামটা ভুল বলেছি। শশী। অনুভূতির জগতে মানুষ ফতুর হয়ে পড়ে, মানে একটু আগে যখন প্রবন্ধটা পড়ছিলাম, তখন বলেছিলাম যখন শিক্ষা মানুষের জীবনে কোনো কাজে না লাগে তখন মানে আত্মিক দিকটা যখন মরে যায়, আত্মা যখন মানুষের কাজ করে না, নৈতিক আত্মা যখন কাজ করছে না, তখনই তো তুমি নৈতিক ভাবে আহ অপরাধ করছো, নৈতিক ভাবে অবক্ষয় হচ্ছে তোমার। তো তখনই হচ্ছে তুমি ফতুর হয়ে পড়ো। অনুভূতির জগতে মানুষ ফতুর হয়ে, ফতুর মানে ব্যাপারটা বেসিক্যালি কি?
ফকিরের সাথে রিলেটেড, তাই না? তার কিছুই নেই, সে হচ্ছে ফতুর। এবং আত্মিক ভাবেও যদি কেউ যদি সমৃদ্ধ না হয়, তাহলে সে ফতুরই থাকে, মানে অনুভূতির দিক দিয়ে। অনুভূতির দিক দিয়ে বলতে ধরো মানুষের জন্য কষ্ট লাগছে না, সুদ খেতে কষ্ট হচ্ছে না, ঘুষ খেতে কষ্ট হচ্ছে না, মানুষের ক্ষতি করতে কষ্ট হচ্ছে না, কারণ আমার যে অনুভূতির জায়গাটা, মানুষের জন্য কষ্ট হওয়ার যে জায়গাটা, সেই জায়গাটা এখন আর কাজ করছে না, ওই জায়গাটাতে সে ফতুর অবস্থায় আছে, আর কিছুই নেই। কিছু না থাকলে তো তাকে আমরা বলি ফতুর, তাই না? সেটাই বলেছে। তাহলে এটার কি কি আছে অপশন? অর্থ সাধনায় সে নিমগ্ন থাকে বলে, খ, লোভের ফলে তার আত্মিক মৃত্যু ঘটে বলে, জীবনটা আলো আঁধারের মধ্যে আবদ্ধ বলে, শিক্ষা তার বাইরের ব্যাপার, অন্তরের ব্যাপার হয়ে ওঠেনি বলে। এবার দেখো বইয়ে এখানে কি বলেছে। হ্যাঁ, এটা কোত্থেকে এসেছে, এই দেখো। দেখো, লোভে পাপ পাপে মৃত্যু কথাটা বলে, আত্মিক মানুষের আত্মিক মৃত্যু ঘটে, অনুভূতির জগতে ফতুর হয়ে পড়ে, এই যে লাইনটা। তাহলে শিক্ষা মানুষকে, তাহলে যে মানুষের আত্মিক মৃত্যু ঘটে, অনুভূতি জগতে সে ফতুর হয়ে পড়ে, এই লাইনটা থেকেই এই কোশ্চেনটা এসছে। তাহলে কি হবে? লোভের মূলে আ- লোভের ফলে আত্মিক মৃত্যু ঘটে বলে, লোভের ফলে আত্মিক মৃত্যু ঘটে বলে। আমি কিন্তু সেটাও দেখিয়ে দিচ্ছি যে কোন লাইন থেকে ব্যাপারগুলো ক্যাচ করেছে। যারা সিরিয়াসলি করছো, তারা ডেফিনেটলি ব্যাপারটা বোঝার চেষ্টা করছো। আচ্ছা, নেক্সট। শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন, মূল্যবোধের সৃষ্টি। কে বলেছেন? শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন, মূল্যবোধের সৃষ্টি। কে বলেছেন? এটাও একটা ট্রিক কোশ্চেন। কিছু কোশ্চেন থাকবে সরাসরি তোমার প্রবন্ধ থেকে থাকবে, যেমন শব্দার্থ থাকুক বা যে কোনো ইনফরমেশন থাকুক। এখন যদি আমি মোতাহার হোসেন চৌধুরীর মৃত্যুকাল বা জন্মকাল মানে জিজ্ঞেস করি, জন্ম বছর জিজ্ঞেস করি, জন্মসাল জিজ্ঞেস করি, বা কোন জেলায় তিনি জন্মগ্রহণ করেছেন, এ ধরনের কোশ্চেন করি, সেটা সরাসরি একদম বই থেকে উল্লেখ করে দেয়। আর এটা হচ্ছে ট্রিক কোশ্চেন। ট্রিক কোশ্চেন ইন এ সেন্স, শিক্ষার আসল কাজ জ্ঞানের পরিবেশন নয়, মূল্যবোধের সৃষ্টি। এখানে অপশন গুলো একটু খেয়াল করো। প্রমোদ চৌধুরী, রবীন্দ্রনাথ, মোতাহের হোসেন চৌধুরী, হায়াত মাহমুদ। এখন ট্রিক কোশ্চেন এর জন্য এটা অপশন দেখে চিন্তা করো, এদেরকে তোমার সিলেবাসে যে টপিক গুলো আছে তার মধ্যে শিক্ষা নিয়ে লিখেছেন। এদের মধ্যে প্রমোদ চৌধুরীর একটা শুধু আছে বই পড়া, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা নিয়ে কোনো লেখা নেই তোমাদের সিলেবাসে, এমনি আছে কিন্তু তোমাদের সিলেবাসে নেই। মোতাহার হোসেন চৌধুরী, হায়াত মাহমুদ, হায়াত মাহমুদ ব্যাকরণ বই লিখেছেন, কোনো প্রবন্ধ লেখেন নাই, তোমাদের সিলেবাসে অন্তত নাই। সুতরাং উত্তর হচ্ছে মোতাহার হোসেন চৌধুরী। মোতাহার হোসেন চৌধুরী, দেখা যাচ্ছে? তোমরা কি দেখতে পাচ্ছ? 10 গ, ইয়েস। তোমরা তাহলে পারছো। যারা কমিউনিকেট করছো তাদেরকে পড়াতেও ভালো লাগে, তাই না? তোমাদের আনন্দ পার্টি ছিল কি সেই? আনন্দ পাঠে একটা গল্প ছিল না, যে অর্জুনকে পড়াতে তার যে শিক্ষক দ্রোণাচার্য, তার খুব ভালো লাগতো, কারণ অর্জুন ছিল সবচেয়ে আগ্রহী। যে আগ্রহ নিয়ে পড়তে চায় তাকে পড়াতে খুব ভালো লাগে, যে জানতে চায় তাকে জানাতে ভালো লাগে। যারা জানতে চায় না তাদেরকে জানাতে ভালো লাগে না। যাকে মনে হচ্ছে জোর করে বাচ্চাদের যেভাবে খাওয়াইয়ে খাইয়ে দেয়, হ্যাঁ, মানে বাচ্চারা খেতে চাচ্ছে না, বা তুমি সবজি রান্না করলে বিশেষ করে বাচ্চারা এই কাজ করে, খাবো না গন্ধ লাগে, খাবো না গন্ধ লাগে, তখন কি করে মা, মানে ধরে হাতটা ধরে জোর করে খাইয়ে দেয়। সবজি তো প্রয়োজন, যদিও এটা উচিত না, কারণ জোর করে খাবার গায়ে লাগে না, মানে সেটা এখন আমরা বুঝতে পারি। কিন্তু আমাদের সময় তো মারা এত বেশি প্যারেন্টিং চিন্তা করে নাই, এত হেলথ কনসিয়াসও ছিল না। আমাদের সময় এত মানে এত ভাবার সময় ছিল না, মায়েদের অনেক কাজ ছিল। যাই হোক, এখন আর তখন বাচ্চারাও অনেক বেশি ছিল। এখন বাসায় 3টা 4টার নিচে বাচ্চা ছিল না, তার মধ্যে সংসারের কাজ
সব মিলে কোনো মতে খাওয়াতে পারলেই আসলে তখন কাজটা কমে যেত। যাই হোক, এখন তো অনেক কিছু চিন্তা করতে হয়, বাচ্চার মানসিক দিক চিন্তা করতে হয়, বা হচ্ছে যে শারীরিক দিক চিন্তা করতে হয়, সে সব ধরনের পুষ্টি পাচ্ছে কিনা সে ধরনের চিন্তা করতে হয়। এই আর কি, যেটা বলছিলাম, জোর করে আসলে পড়িয়ে মজা পাই না, আমি আমি নিজে ব্যক্তিগতভাবে পাই না। যে জানতে আগ্রহী তাকে জানাতে আমার খুব ভালো লাগে, আমার মনে হয় সব শিক্ষকরাই এমন। আচ্ছা, অর্থচিন্তার নিগড়ে বন্দি কারা, এই লাইনটাও আমরা পেয়েছি। এটাও সরাসরি লাইন থেকে উঠিয়ে দিয়েছে, বলেছে ধনী দরিদ্র, কুলি মজুর, শিক্ষক ছাত্র, চাষি ব্যবসায়ী। আচ্ছা, এই লাইনটা কোথা থেকে পেয়েছি একটু দেখি। ধনী দরিদ্র সবাই, কি বলেছে, প্রশ্নটা ছিল হচ্ছে চিন্তার নিগড়ে বন্দি কারা। মানুষ ধনী দরিদ্র সবাই অর্থচিন্তার নিগড়ে বন্দি, এই লাইন থেকে নিয়েছে। এখানে একটা লাইন থেকে নিয়েছে, আমার এই মনে আছে। উম, যেখানে আবার এতবার পড়েছি। উম, এই তো বলেছি না, এটা একদম লাইন থেকে নিয়েছে। আমি মাত্রই তোমাদের পড়িয়েছি, ধনী দরিদ্র সকলের অন্তরে একই ধ্বনি উত্থিত হচ্ছে, এই লাইনটা থেকে, এই লাইনটা থেকেই অবজেক্টিভটা নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে অর্থচিন্তার নিগড়ে কে বন্দি, অর্থচিন্তার নিগড়ে বন্দি হচ্ছে ধনী দরিদ্র, দুই পক্ষই বন্দি। আবার দেখো, কুড়ি মজুরের মধ্যেও কিন্তু ধনী দরিদ্র আছে, মানে এটা তো দরিদ্রের দল। শিক্ষক ছাত্রের মধ্যেও ধনী দরিদ্র আছে, চাষি ব্যবসায়ী দুজনের মধ্যে ধনী দরিদ্র আছে, গরিব চাষি ধনী ব্যবসায়ী। তাহলে এই অপশনটা তিনটাকেই কভার করে, সুতরাং আনসার হচ্ছে ক, 11 ক। ইয়াস। কে বলেছে এটা? আর রাফিম, রাফিম, ঠিক বলেছো। আচ্ছা, বৃত্ত হতে চিত্ত বড়, এ বক্তব্যের সঙ্গে সাদৃশ্য রয়েছে কোন উক্তির? বৃত্ত হতে চিত্ত বড়, এ বক্তব্যের সাথে সাদৃশ্য রয়েছে অন্য বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়। এখানেও এই লাইনটা একটু আগেই ছিল, মানে এটা তো কম্পেয়ার, এখানেও কম্পেয়ার, দুখানেই কম্পেয়ার করেছে, সুতরাং এটার আনসার এটাই হবে, 12 খ নাম্বার হবে। মোতাহার হোসেন চৌধুরীর মতে আমরা কোনটিকে টিকিয়ে রাখতে অধিক মনোযোগী, মোতাহার হোসেন মানে লেখকের মতে আমরা কোনটিকে টিকিয়ে রাখতে অধিক মনোযোগী? আত্মমর্যাদা, জীবসত্তা, মানব সত্তা, লেফাফা দুরুস্তি। লেফাফা দুরুস্তি আমি আগেও বলেছি, বাইরে খুব চাকচিক্য কিন্তু ভিতরে কিছু নেই, মানে ভিতরে ফাঁপা। এক কথায় যদি এখনকার ওয়ার্ডে বলতে চাই তাহলে সেটা হচ্ছে শো অফ করা। তাহলে কোনটাকে টিকিয়ে রাখতে আমরা অধিক মনোযোগী, সেটা হচ্ছে জীবসত্তা, তাই না? জীবসত্তাকে টিকিয়ে রাখতে আমরা অধিক মনোযোগী। তারপরে বলেছে হরিদাস মন্ডল সামান্য বেতনের কর্মচারী, অফিসে উপরি উপরি উপার্জনের সুযোগ থাকলেও তিনি তা করেন না। উপরি উপার্জন মানে ঘুষ টুস খান না, অফিস থেকে টিউশনি করে বাড়তি উপার্জন করেন। উদ্দীপকের হরিদাস মন্ডলের ক্ষেত্রে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের যে কথাটি প্রযোজ্য, কোন কথাটি প্রযোজ্য? এক, শিক্ষা তার জীবনে সোনা ফলিয়েছে। দুই, শিক্ষা তার বাইরের ব্যাপার, শিক্ষা মানে বাইরের ব্যাপার মানে সে শুধু দেখানোর জন্য শিক্ষিত হয়ে ঘুরে,
ঠিক তার ভিতরে কিছুই নেই। 3, শিক্ষা তার অন্তরের ব্যাপার, নিচের কোনটি সঠিক? আমার মনে হচ্ছে 1 আর 3, 1 আর 3। একটা হচ্ছে তার শিক্ষা তার জীবনে সোনা ফলিয়েছে, আর 3 নাম্বার হচ্ছে শিক্ষা তার অন্তরে, তার মানে ভিতরে, অন্তরের ভিতরে শিক্ষাটাকে তিনি লালন করেছেন বলেই ঘুষ খান না, নয়তো ঘুষ খেতেন। সহজে যদি ইনকাম করা যায় সেটা রেখে উনি কষ্ট করে, হার্ড ওয়ার্ক করে ইনকাম করছেন, তাহলে তার অবশ্যই শিক্ষা তার অন্তরের ব্যাপার। তারপর শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধ অনুসারে মানুষের মুক্তির জন্য প্রয়োজন। কি প্রয়োজন? জীবসত্তার ঘরটির শৃঙ্খলা নিশ্চিত করা, মনুষ্যত্বের স্বাদ পাইয়ে দেওয়া, অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দী হওয়া। নিচের কোনটি সঠিক? শিক্ষা মানুষের মুক্তির জন্য প্রয়োজন। জীবসত্তার ঘরটির শৃঙ্খলা নিশ্চিত করা, আমি বলি, আমি যদি আমার প্রয়োজন যেটা বেসিক নিড ওটা যদি আমি লিমিটেড না করি তাহলে সেটা শৃঙ্খলা পাবে না, শৃঙ্খল হবে না। আর 3 নম্বর হচ্ছে অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দী হওয়া, না, মনুষ্যত্বের স্বাদ পাইয়ে দেওয়া। তার মানে 1 আর 2, 1 আর 2। তারপর মানব সত্তা বলতে লেখক বুঝিয়েছেন, মানব সত্তা বলতে লেখক বুঝিয়েছেন মানুষের অস্তিত্ব, শিক্ষার মাধ্যম, মনুষ্যত্ব। কোনটি সঠিক? শিক্ষার মাধ্যম, মনুষ্যত্ব। মানব সত্তা বলতে বুঝিয়েছেন 1 আর 3, 1 আর 3। শিক্ষার মাধ্যম মানব সত্তা নয়, 1 আর 3, মানুষের অস্তিত্ব আর মনুষ্যত্ব। আচ্ছা, 8C। এখন তো আমি 16 নম্বরে আছি, আমাদের সময় চলে যাচ্ছে, আমি একটু ফাস্ট যাচ্ছি, ঠিক আছে? শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে লেখক মানুষের জীবনকে কিসের সঙ্গে তুলনা করেছেন? মানুষের জীবনকে কিসের সাথে তুলনা করেছেন? প্রথম লাইন ছিল, মনে আছে? প্রথম লাইন ছিল শিক্ষা ও মনুষ্যত্ব গল্পে মানুষের জীবনকে উনি দোতলা ঘরের সাথে তুলনা করেছেন, তাই না? একটা নিচতলা হচ্ছে জীব সত্তা, দোতলা হচ্ছে মানব সত্তা। আচ্ছা, শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি বলতো? শিক্ষার সঙ্গে মূল্যবোধের সম্পর্ক নির্ণয়, জীবন ধারণের উপাদান সম্পর্কে জ্ঞান, চাহিদার সঙ্গে শিক্ষার তুলনামূলক আলোচনা, মানুষকে সুশিক্ষিত করে তোলার আহ্বান। মোটামুটি পুরো প্রবন্ধে তিনি একটা কথাই বলেছেন, একটা হচ্ছে অন্য বস্তুর চিন্তা, মানে যাতে মানে সেটার সমাধান করা, কিভাবে সমাধান করা সে করা যায় সেই উপায় বের করা। দ্বিতীয় হচ্ছে যখন আমার অন্য বস্তুর চিন্তা চলে যাবে, ওই মানে সমস্যাটা সমাধান হয়ে যাবে, তখন আমাদের শিক্ষাকে কাজে লাগানো বা আরো মানবিক হওয়ার চেষ্টা করা। তার মানে পুরোটাই হচ্ছে সুশিক্ষিত হওয়ার দাবিদার, মানুষকে সুশিক্ষিত করা, যে আমি যে শিক্ষাটা লাভ করলাম সেটা যেন আমি ভালো পথে ব্যয় করি। ওকে, এটা হচ্ছে শিক্ষা উদ্দেশ্য। এমসিকিউ 19 নম্বর হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে আলো হওয়ার স্বাদ বঞ্চিত মানুষ বলতে কাদেরকে বোঝানো হয়েছে? উদাহরণ দেওয়া, মানে উদাহরণ দিয়ে উনি বুঝিয়েছিলেন যে আমি যারা হচ্ছে কোনোদিন আলো বাতাস দেখতে পায়নি তাদেরকে যদি আমি একটা ঘরে রাখি, রেখে আমি ওদেরকে মজার মজার খাবার দেই, মজার মজার খাবারের প্রয়োজন নেই, মোবাইল একটা হাতে দিলেই আমার মনে হয় ওনারা থাকবে। তো তাদেরকে যদি রাখি তারা কি থাকবে কিনা? এখন কাদেরকে বলা বলা হয়েছে ব্যাপারটা, মানে যাদেরকে রাখার কথা বলা হচ্ছে তারা কারা? অশিক্ষিতদের, অর্থলোভীদের, অদূরদর্শীদের, আত্মিক বিকাশহীনদের। কাদেরকে রাখা হবে? আলো হওয়ার স্বাদ বঞ্চিত মানে আত্মিক ভাবে যাদের বিকাশ হয় নাই, যারা বাইরের জগতে মানুষকে খারাপ অবস্থায় দেখে নাই, বিশেষ করে যারা রিচ কিড, তারা কখনো দেখেই নাই যে মানুষ না খেয়ে আছে, তারা কিভাবে জানবে যে মানুষকে হেল্প করতে হবে, তাই না? আচ্ছা, আমি একটু ফাস্ট যাচ্ছি। মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে পৌঁছাতে দেরি হয় কেন? কেন মানুষকে মানুষকে যে হেল্প করতে হয় বা আমাকে মানবিক হতে হবে, এই জিনিসটা মানুষকে বোঝাতে দেরি হয় কেন? প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পাওয়ায়,
অন্য বস্ত্রের সুব্যবস্থা প্রয়োজনীয় নয় বলে, অন্তরের ব্যাপারটি বড় হয়ে ওঠেনি বলে, ছোট জিনিসের মোহে বড় জিনিস হারাতে হয় বলে। কোনটা? আবারও বলছি, মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্ম পৌঁছাতে দেরি হয় কেন? পুরো প্রবন্ধ জুড়ে একটা ব্যাপারই ছিল, সেটা হচ্ছে অন্ন বস্ত্রের মানে যে বেসিক নিড গুলো সেগুলো থেকে বের হতে পারে না বলে, তাই না? প্রাণিত্বের বাঁধন থেকে, মানে জীব সত্তার যে তালা, নিচতলা, সেখান থেকে বের হতে তাদের কষ্ট হয়। সেখান থেকে মুক্তি না পেলে আমরা দোতলায় উঠতে পারি না। পুরো প্রবন্ধেই উনি এটাই বলেছেন। মানুষ উড়বার আশায় কিসের মতো পাখা ঝাপটাবে? মানুষ উড়বার আশায় কিসের মতো পাখা ঝাপটাবে? মানুষ কি উঠতে পারে? তাহলে এই লাইনটা ভুল না? আসলে ভুল না, এটা রূপক অর্থে বুঝিয়েছে। মানুষকে যদি আমরা আটকে রাখি, যে কোনো প্রাণীকে আটকে রাখি, আটকে রাখলেই সে এখান থেকে বের হতে যাবে। বের হতে যাওয়ার যে আকাঙ্ক্ষাটা, সেটাকে মানে লেখক বুঝিয়েছেন পাখির মতো। পাখি যেমন ডানা ঝাপটাতে চায়, উঠতে চায়, সেরকম এই যে বের হওয়ার যে আহ মানে শৃঙ্খলা থেকে যে ভাঙার যে শক্তিটা, সেটা আসলে এই উঠতে চাওয়ার আকাঙ্ক্ষা থেকেই আসে। সুতরাং যে পাখাটা কিভাবে ঝাপটাবে? অবশ্যই খাঁচায় বন্দি পাখির মতো ঝাপটাবে, তাই না? খাঁচায় বন্দি পাখি যেমন মানে কিভাবে ঝাপতে, মানে কোনো ভাবেই, যে কোনো ভাবেই হোক, সে ওখান থেকে বের হওয়ার চেষ্টা করবে। এবং ডানা, ওর তো আর কথা নেই, মুখে তো কথা বলতে পারে না, তো ডানা ঝাপটিয়ে বারবার প্রতিবাদ জানাবে যেখানে ও ঠিক নাই, ভালো নাই। উম, অশিক্ষিত দরিদ্র মানুষ সব সময় জীবন চিন্তার নিগড়ে বন্দি থাকে। এখানে জীবন চিন্তা কথাটির সাথে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের সাথে কোন কথাটির মিল আছে? জীবন চিন্তার সাথে বলতো কোন চিন্তার মিল আছে? খুবই মানে এটা খুবই সহজ একটা ব্যাপার। মুক্তির চিন্তা তো জীবন চিন্তার সাথে মিল নেই। শিক্ষার চিন্তা, শিক্ষার মুক্তি বলতে গেলে একই, তাহলে এটাও হবে না। বস্ত্রের চিন্তা যদি বলি, আমার যদি অর্থ থাকে তাহলে আমি বস্ত্র কিনতেই পারবো। তার মানে আমাদের চিন্তা হচ্ছে অর্থের চিন্তা, তাই না? অর্থ থাকলে যে কোনো কিছুই আমরা করতে পারতাম। বেসিক নিড হচ্ছে আমাদের অর্থ। শিক্ষার আসল কাজ কি? এটা খুবই ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট লাইন, আমার মনে হয় এটা আসেই, এই এমসিকিউটা অবশ্যই অবশ্যই আসেই, যে শিক্ষার কাজ কি। এবং এটা খুবই মানে ইজি, সেটা হচ্ছে মূল্যবোধ সৃষ্টি। কোনটা ভালো এবং কোনটা খারাপ, সেই বোধটা জাগ্রত করাটাই হচ্ছে মূল্যবোধ। সেই বোধটা জাগ্রত করাই শিক্ষার কাজ। যে আমি এখন একজনের অ্যাপয়েন্টমেন্ট নিলাম, তাকে কি আমি বসিয়ে রাখবো, নাকি সে যে দরকারে এসছে সে দরকারটা তার জন্য কাজ করব, সেটা মানে মূল্যবোধের অংশ। বা আমি সুদ নিব না ঘুষ খাবো, সেটাও আমার মূল্যবোধের অংশ। আমার মূল্যবোধ কাজ না করলে আমার শিক্ষা ঠিক নাই। আমার শিক্ষা না ঠিক না থাকলে কোনো কিছুতেই আসলে কোনো লাভ নেই। মানুষ হিসেবে আমরা ব্যর্থ। কারারুদ্ধ আহার কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু, এই লাইনটাও মনে আছে, বলেছিলাম, বারবার করে বুঝিয়েছিলাম যে কারারুদ্ধ মানে যাদেরকে আটকে রাখা হয়, তাদেরকে যদি ভালো করে খাবার দাবার দেওয়া হয়, তাহলে এদের মূল্য, মানে বলছে এই মানুষগুলো কারা? যারা শিক্ষার কাজে ব্যস্ত, যারা অর্থ সাধনায় ব্যস্ত, যারা জীবন সাধনায় ব্যস্ত, যারা সমাজ সংস্কারে ব্যস্ত, সমাজ সংসারে ব্যস্ত, অর্থ সাধনায় ব্যস্ত, তাই না? অর্থটা অনেক বড় ব্যাপার, মানুষের জীবনকে অনেক বড় এফেক্ট করে। কিন্তু যখন অর্থ চলে আসে, তখন হচ্ছে মনুষ্যত্বকে কাজ করতে হয়। আমার হাতে অর্থ আসা মানে সেই অর্থ আমি কোন কাজে লাগাবো? আমি কি একটা হাসপাতাল তৈরি করব, একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করব, নাকি সেটা আমি জুয়ায় উড়িয়ে দিব? সেটার জন্য আসলে শিক্ষা প্রয়োজন। মানুষ ছিল সরল, ছিল ধর্মবল। আচ্ছা, এই লাইনটা তো পড়েছে একবার, মনে হয় একই লাইন দুইবার এসছে। আবার বলছি, মানুষ ছিল সরল, ছিল ধর্মবল, এখন সবাই পাগল কি জন্য? যদি বড়লোক হইতাম। এটা হচ্ছে অর্থ চিন্তার নিগড়ে সকলে বন্দি, এই লাইনটার জন্য এসছে। ঠিক আছে, এইটা এটা দুইবার এসছে।
ওকে, ঠিক আছে, আমি একটু জুমের মেসেজ গুলো নিয়ে নেই। আজকের মতো এই চ্যাপ্টারটা শেষ। এই চ্যাপ্টারটা একটু কঠিন ছিল, যার কারণে আমি একটু লেন্দি পড়েছি। তারপরে হচ্ছে 21-এর গল্প। এই সম্পর্কে কোনো প্রশ্ন আছে? এই চ্যাপ্টার বা পার্সোনাল গ্রুপে কি ক্লাসগুলো নেওয়া হবে? হ্যাঁ, নেওয়া হবে তো। ওকে, 25A। আর কারো কোনো প্রশ্ন আছে? কোনো শব্দ বুঝতে পারছো না, কিংবা কোনো বাক্য নিয়ে তোমাদের এখনো কনফিউশন আছে, এমন কোনো প্রশ্ন কি আছে? থাকলে একটু করো। জুম ক্লাসের কমেন্ট গুলো আমি দেখতে পাচ্ছি না। ক্লিয়ার ক্লিয়ার। ও, সবাই পারা। হ্যাঁ, ঠিক আছে, তার মানে বুঝতে পেরেছো। ওকে, এরপরে হচ্ছে আমাদের 21-এর গল্প। 21-এর গল্পটা সবাই হয়তো পড়েছো। আমি একটু ছোট্ট করে গল্পটা বলে এমসিকিউ তে চলে যাচ্ছি। তপুর একটা গল্প, তাই না? এই গল্পটা যখন আমি আমার এসএসসি থাকাকালীন পড়েছি, তখন আমি গল্পটা শুরুতে বুঝতে পারিনি এন্ডিংটা এমন হবে। শুরুতে শুরুতে গল্প কথক যিনি যিনি গল্পটা বলছেন, উনি উনি নিজেও, যে লেখক, উনি নিজেও বলছেন, গল্পটা যিনি বলছেন তিনি এমন ভাবে বর্ণনা করেছেন যেন তপু জ্যান্ত উনাদের সাথেই আছেন, বা একটা বন্ধু হয় না যে চলে গিয়েছে, আগে একসাথে ছিলাম, সে এখন নাই, এরকম ভেবেছিলাম। কিন্তু লাস্টে তপুর এরকম একটা পরিণত হবে, সেটা কিন্তু আমরা কেউ ভাবি নাই। এরকম পরিণতি কথা, মানে এটা লাস্টে একটা টুইস্ট ছিল বলতে গেলে, তাই না? তো তপু হচ্ছে মেডিকেলের স্টুডেন্ট। তার স্ত্রীও আছে, রেনু। এবং তারা খুব আড্ডা দিত। রাহাত ছিল গল্পকথক যিনি, তার নাম উল্লেখ করা হয়নি, উনিও ছিলেন। তারা একটা রুমে থাকতেন, 3 রুমমেট। আর রেনু মাঝে মাঝে খাবার নিয়ে আসতো, বা রেনু আসলে হয়তো ওনারা আড্ডা দিতেন। এরকম একটা গল্পের শুরুটা এমন মজাদার ছিল, এবং তপুর একটা ক্লিয়ার গোল ছিল। সে একটা সিম্পল লাইফ লিড করবে, মেডিকেলের পড়াশোনা শেষ করে সে মানুষদেরকে হেল্প করবে। এটুকু একটা এমন ভীষণের একজন মানুষ যখন দেখলো যে ভাষার দাবিতে মিছিল এগিয়ে আসছে, তখন কিন্তু রেনু বারবার বাধা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু সেই বাধা তার কাছে কোনো সেই বাধা তিনি মানেননি। এবং তখন রাহাত এবং গল্পকথক তারাও বাধা দিয়েছিল যে গেলে কি হয়েছে, বুঝতে পারেনি যে গুলি করবে, বা গুলিটা হয়তো তপুর গায়ে লাগবে, এরকম বুঝতে পারেনি। কিন্তু তপুর কপালে লেগেছে, একদম মাঝ বরাবর একটা গুলি লেগেছে। এবং সেই তপু সেখানেই শহীদ হয়েছে। তারা হয়তো তপুর লাশটাও পায়নি। সেই লাশটা হয়তো আহ কোনো জায়গায় ফেলে দেওয়া হয়েছিল, সেখান থেকে হয়তো হাড্ডিগুলো পরে পেয়েছে। পরে কিভাবে তপু ওদের মাঝে ফিরে আসলো? শুধুমাত্র একটা কঙ্কাল হয়ে ফিরে আসলো। এবং সেই কঙ্কালটা যে তপুর, সেটা কিভাবে বুঝলো? রাহাত এবং গল্পকথক যিনি ছিলেন, তারা বুঝেছে শুধুমাত্র মাঝখানের গলি, এবং যে পায়ের হাড্ডিটা, পায়ের যে হাড্ডি, তারা 2 ইঞ্চি নিচু ছিল, ছোট ছিল, সেটা দেখেই বুঝতে পেরেছে এটাই ওদের তপু। তো যাই হোক, এটা হচ্ছে ছোট গল্প। এখন আমরা যাই 21-এর গল্পে। এইটাই সেই 21শে ফেব্রুয়ারির যে গল্প, সেজন্য এটার নাম দিয়েছে 21-এর গল্প। আচ্ছা, 21-এর গল্প নামক ছোট গল্পে তপুকে ফিরে পাওয়া অসম্ভব ছিল কেন? আমি ছোট্ট করে যে গল্পটা বলেছি সেখানেই কিন্তু উত্তরটা আছে। তপুকে ফিরে পাওয়া অসম্ভব ছিল কারণ তপু মারা গিয়েছেন না, শহীদ হয়েছিলেন, যার কারণে তপুকে ফিরে পাওয়া অসম্ভব ছিল। তারপর 21-এর গল্প নামক ছোট গল্পে কে কাউকে কথা বলার সুযোগ দিত না? সুযোগ দিত না। ও গল্পে একটা লাইনে ছিল যে তপু খুব কথা বলতে পছন্দ করতো। হয় অন্যের কথা পছন্দ করতো, কেউ যদি বলতো এই মানুষের কথা রাখতো, তখন অপু বলতো আচ্ছা নিজের কথা বলি। তখন তপু তার স্বপ্নের কথা বলতো। তপুর যে একটা সাধারণ জীবন যাপন করার কথা ছিল, সে যে একটা জাস্ট একটা ডিসপেন্সারি দিবে, আর কোনো ফার্নিচার রাখবে না বাসায়, এই ধরনের কথা বলতো, ও প্রায় বলতো। তো তাহলে কে 21-এর গল্প নামক ছোট গল্পে কে কাউকে কথা বলার সুযোগ দিত না? এক হচ্ছে তপু, তাই না? রাহাত কথা কম বলতো, নাজিম এই ক্যারেক্টারটাই নেই, শানু নামের কোনো ক্যারেক্টারই নেই। সুতরাং এখানে তপু ছাড়া আর কোনো অপশনই নেই। তারপরে হচ্ছে 21-এর গল্প নামক ছোট গল্পে কোন সময়টা তপুদের বেশ আমোদ ফুর্তিতে কাটতো?
সকাল, বিকাল, সন্ধ্যা নাকি রাত? বিকাল বেলায় একটা লাইনে ছিল, বিকাল বেলা ওরা যখন রেনু আসতো সবাই আড্ডা দিয়ে কাটাতো। হয়তো রেনু আসলে মিষ্টি আর কি যেন একটা হয়তো আনতো, এনে সবাই একসাথে খেতো আর কি। তাহলে আমোদ ফুর্তিতে কাটতো হচ্ছে বিকেলটা। ঠিক আছে। তারপরে হচ্ছে একুশের গল্প নামক ছোট গল্পে ভোর হতে ক্রুদ্ধ ছেলে বুড়োরা কোন দাবিতে মিছিলের জন্য সমবেত হয়েছিল? একটু মনে করে দেই, 1952 সালের 21শে ফেব্রুয়ারির আগে 144 ধারা জারি ছিল। সুতরাং তখন ভিড় হওয়া মানে ভিড় হওয়া নিষেধ ছিল, যে তিনজনের বা পাঁচজনের বেশি ভিড় হওয়া যাবে না। তো ওই টাইমে কিভাবে ক্রুদ্ধ ছেলে বুড়োরা মিছিলের একটা সমাবেশ করেছে, সুতরাং বোঝাই যাচ্ছে ওটা হচ্ছে আহ ভাষার দাবিতে মিছিল, তাই না? যেহেতু আমরা গল্প পড়ছি একুশের গল্প, তার মানে এটা ভাষার দাবিতে মিছিল। তাহলে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে, ভেজাল মুক্ত খাদ্যপণ্যের দাবিতে, ক্ষুদ্র ঋণের দাবিতে, দেশকে শত্রু মুক্ত করার দাবিতে, কোনটা হবে? খুব স্বাভাবিকভাবে একুশের গল্পে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে। ঠিক আছে। তারপরে হচ্ছে একুশের গল্প নামক ছোট গল্পে উল্লেখিত আপেল রঙের মেয়েটা অবশ্যই রেনু। এখানে একটু কমপ্লিকেটেড ব্যাপার আছে, সেটা হচ্ছে বেনু আবার আনসার করে পেল না। বেনু আছে, রেনু আছে, অবশ্যই রেনু দেখে আনসার করবে। ভুল করে যদি বেনুতে চলে যাও তাহলে ভুল হবে। একুশের গল্প নামক ছোট গল্পে আমরা একটুকু নড়লাম না, বাধা দিতে পারলাম না, কে বলেছিল? একটুকু নড়লাম না, বাধা দিতে পারলাম না, কখন জানি ওটা বলেছিল যখন আমরা মিছিলে যাই, মানে ওনারা যখন মিছিলে মিছিলে যান, তখন যখন তপুর মাথায় গুলিটা লাগে, তখন মানে অ্যাক্সিডেন্টলি কোনো কিছু হয়ে গেলে না, তখন আর মাথা কাজ করে না। তখনকার কথাই বলছে যে আমরা একটু নড়লাম না, বাধা দিতে পারলাম না। কার কথা বলছে? গল্প কথক রেনু, নতুন রুমমেট রাহাত? গল্প কথক, তাই না? তারপর একুশের গল্প নামক ছোট গল্পে স্বপ্নালু চোখে স্বপ্ন নাবতো কার? অবশ্যই তপুর। তপুর একটা ক্লিয়ার ভিশন ছিল যে ও কি কি করবে, কার জন্য কি করবে, মানুষের জন্য কি কি করতে পারে, সেটা নিয়ে একটা স্বপ্ন ছিল। আসলে স্বপ্ন ছাড়া মানুষ বাঁচতে পারে না, তাই না? সবারই একটা স্বপ্ন থাকা উচিত। তপুর এটা আরো বেশি ছিল। তারপরে জহির রায়হান যে বইগুলো লিখেছেন সেগুলোর মধ্যে কি কি আছে, এটা কিন্তু লেখক পরিচিতির মধ্যে আছে, যে জহির রায়হানের বইয়ের নাম এবং কোন বই লিখেছেন, কোনটার উপরে ওনার গ্রামের বাড়ি কোথায়, মারা গিয়েছেন কোথায়, এগুলো সব লেখক পরিচিতি পাবে। জহির রায়হান যে বইগুলো লিখেছেন, একটা হচ্ছে আরেক ফাল্গুন, আরেকটা হচ্ছে বরফ গলা নদী, তার মানে 1 আর 3। আমি একটু ফাস্ট ফাস্ট যাচ্ছি। ওর চোখের ভাষা বুঝতে ভুল হলো না আমার। এখানে চোখের ভাষা বলতে বোঝানো হয়েছে সমুদ্র গভীর গভীর জনতার মিছিলে যোগ দেওয়ার আহ্বান, ঊর্ধ্বশ্বাসে বিশ্ববিদ্যালয় দিকে দৌড়ে পালানোর কথা, স্কেলিটনের স্কালটা তপুর, সে বিষয়ে রাহাতের, তপুর স্ত্রী রেনুর দ্বিতীয় বিয়ে করায় রাহাতের বিস্ময়, কোনটা? আচ্ছা, এটা হচ্ছে ওই লাইনটা যে লাইনে হচ্ছে যখন স্কালটা প্রথম দেখে তাদের রুমমেটের কাছ থেকে, তপুর মারা যাওয়ার পরে তপুর জায়গায় আরেকজন রুমমেট আসছে, তারপর সে চলে যাওয়ার পর আরেকজন রুমমেট এসছে, সেই রুমমেটেরই একটা কঙ্কাল ছিল। মেডিকেলে পড়তে গেলে সবার একটা কঙ্কাল থাকে, সেই কঙ্কালটা দেখে যখন কঙ্কালটার কপালের মাঝখানে যখন গুলির জায়গা আঘাত দেখে এবং পা যখন দেখে যে 2 ইঞ্চি ছোট, তখন বুঝতে পারে এটা হচ্ছে তপুর স্কেলিটন, এবং স্কালটা দেখে রাহাত শিওর হয় যে এটা হচ্ছে তপুর। তার মানে হচ্ছে চোখের ভাষা হচ্ছে এইটা রাহাতের, চোখের ভাষা হচ্ছে রাহাতের। জহির রায়হান ফেনী জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন? বলেছিলাম যে এগুলো খুবই ইম্পর্টেন্ট। ফেনী জেলার মজুপুর গ্রামে, মজুপুর গ্রামে। আরেক ফাল্গুন উপন্যাসটি কার লেখা? একটু আগেই বলেছিলাম, বরফ গলা নদী আরেক ফাল্গুন, জহির রায়হানের লেখা। একুশের গল্প নামক ছোট গল্পে
রাষ্ট্রভাষা আন্দোলনের ঘটনা কিভাবে প্রতিফলিত হয়েছে? রাষ্ট্রভাষা আন্দোলনের ঘটনা কিভাবে প্রতিফলিত হয়েছে? তপুর মাধ্যমে, কারণ তপু মারা গিয়েছে, তাই না? তপুর মাধ্যমে। একুশের গল্প নামক ছোট গল্পে তপুর সহপাঠীর নাম কি? একজন তো গল্প কথক, তার নাম দেওয়া হয়নি, আরেকজন রাহাত। আরেকজন রাহাত। একুশের গল্প নামক ছোট গল্পে তপুর স্ত্রী রেনুর খোঁজ পাওয়া যায়নি কেন? খোঁজ পাওয়া যায়নি কারণ হচ্ছে তপুর মা মারা গিয়েছে, আর তপুর স্ত্রী যেহেতু বয়স কম, তার আরেক জায়গায় বিয়ে হয়ে গিয়েছে, সে বিয়ে করে অন্যত্র চলে গিয়েছিল। একুশের গল্প নামক ছোট গল্পে সহপাঠীদের মধ্যে সবার ছোট ছিল কে? যদিও সে বিবাহিত ছিল, সবার ছোট ছিল তপু, তাই না? একুশের গল্প নামক ছোট গল্পে রেনু বিয়ের আগে তপুর কি ছিল? এটাও মানে একটা লাইন ছিল। এখন অনেকে বলতে পারে কি বান্ধবী ছিল, প্রেমিকা ছিল, বোন ছিল, নাকি আত্মীয়া ছিল। এক্সাক্ট বইয়ের যে লাইনটা আছে সেটাই লিখতে হবে, যে আত্মীয়া ছিল। সে আত্মীয়া কি বোন নাকি বান্ধবী দেখার দরকার নেই, আত্মীয় বলা ছিল, আত্মীয়ই বলতে হবে। একুশের গল্প নামক ছোট গল্পে কে ভোরে সবার ঘুম ভাঙিয়ে চা তৈরি করতো? একদম প্রথম দিকে আছে যে ও তপু সবার আগে ঘুম থেকে উঠতো, এসে এসে সবাইকে ডেকে ডেকে তুলতো, তাই না? ইভেন তপু মারা যাওয়ার পর ওরা সবাই তপুর বিছানার দিকে তাকিয়ে থাকতো যে এই বুঝি তপু ডেকে উঠাবে। একুশের গল্প নামক ছোট গল্পে তপুকে মিছিলে যেতে বাধা দিয়েছিল কে? একটু আগে বলেছিলাম যে দৌড়ে এসেছিল রেনু। রেনু দৌড়ে এসে বাধা দিয়েছিল, কারণ কি? তপু ছাড়া তো তাদের কোনো গার্ডিয়ান নাই। তপু তার মায়ের এবং রেনুর একমাত্র অভিভাবক ছিল, সেজন্য রেনু দৌড়ে এসেছিল। দেহটা যেন বরফের মতো জমে গিয়েছিল। একুশের গল্পে ছোট গল্পে কার দেহ কেন জমে গিয়েছিল? রাহাতের ঠান্ডায়, তপুর মৃত্যুতে, রেনুর দেহ শোকে, গল্পকথকের ভয়ে? গল্পকথকের ভয়ে জমে গিয়েছিল। একুশের গল্প নামক ছোট গল্পে রেনু সহপাঠীদের সঙ্গে কোনো কথা বলেনি কেন? একটা কারণ আছে, আমার মনে হয় খুব লিগ্যাল একটা কারণ, যে বারবার বাধা দিয়েছিল তবুকে না যাওয়ার জন্য, তারপরেও ওকে যেতে বাধ্য করেছিল বন্ধুরা, সেজন্য অভিমানে সে আর কথা বলেনি। অভিমানে আর কথা বলতেও চায়নি, যে ওদের জন্যই ও তপু গিয়েছে, না হলে তপুকে সে আটকাতে পারতো। আচ্ছা, একুশের গল্প নামক ছোট গল্পে আমরা ছিলাম তিনজন, আমি, তপু আর রাহাত। আমি বলতে কে কাকে বোঝানো হয়েছে? আমি বলতে বোঝানো হয়েছে গল্প কথক, যিনি গল্পটা বলছেন, তার নাম বলা হয়নি, তিনি বলেছেন গল্প কথক হিসেবে আমরা বলছি। একুশের গল্প নামক ছোট গল্পে তপুর প্রিয় বিষয় কি ছিল? গল্প বলা, সে বেশি কথা বলতো, তাই না? আর গল্প বলা শুরু করলে আর শেষ করতো না, অন্য কাউকে কথা বলার চান্স দিত না। আচ্ছা, একুশের গল্পে গল্প নামক ছোট গল্পে তোমরা দেখো আমার ঘরে কোনো জাঁকজমক থাকবে না, এতে তপুর কি প্রকাশ পায়? ওর সাধারণ জীবনযাপনের প্রতি ভালোবাসা প্রকাশ পায়, তাই না? সাধারণ জীবনযাপন যে ওর পছন্দ, এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারি। আচ্ছা, একুশের গল্প নামক ছোট গল্পে তপুদের মিছিলটি কোথায় এলে হঠাৎ লোকগুলো চিৎকার করে পালাতে থাকে? কোন জায়গায় আসলে চিৎকার করে পালাতে থাকে? হাইকোর্টের মোড়ে। হাইকোর্টের মোড়ে আসলেই, যেহেতু ওরা মেডিকেলে পড়ে, ঢাকা মেডিকেলের পাশে হাইকোর্ট, হাইকোর্টের পাশে আসলেই ওরা চিৎকারটা শুনতে পারে। একুশের গল্প নামক ছোট গল্পে তপুর ফিরে আসার মধ্য দিয়ে একুশের গল্পের কোন বিষয়ের দিক ফুটে উঠেছে? এই যে কঙ্কাল হয়েও তপু আবার ফিরে এসেছে, এটা এটা দিয়ে কি বুঝিয়েছে, রূপক অর্থে কি বুঝিয়েছে? এখানটায় বুঝিয়েছে যে শহীদরা কখনো মরে যায় না, শহীদরা অমর। সেটা হচ্ছে মানুষের মধ্য দিয়ে হোক,
কিংবা এই যে ভাষার মধ্য দিয়েও তারা এখনো বেঁচে আছেন, তাই না? কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারো, আমরা আজকে শেষ করে দিব। আমাদের শেষ, সময়ও শেষ, টপিকও শেষ। কারো কোনো প্রশ্ন থাকলে জানাতে পারো। 50 সি, 50 কি সি বলেছি? হ্যাঁ, শহীদের অমরত্ব, ইয়েস। কারো কোনো প্রশ্ন আছে, কোথাও বোঝো নাই এমন কিছু আছে? আচ্ছা, গল্প রেকর্ড করে দেওয়া হবে, সমস্যা নাই। আহ আর কোনো প্রশ্ন আছে কিনা? গল্পটা এখন সময় স্বল্পতার কারণে বলতে পারিনি, নয়তো আমার গল্প বলার ইচ্ছে ছিল। কিন্তু শিক্ষা মনুষ্যত্বটা আমি এত ডিটেলস পড়াতে চেয়েছি, কারণ এটাও অনেক কঠিন, অনেকগুলো মানে শব্দ ছিল, দুর্বোধ্য শব্দ ছিল। সেই শব্দগুলোর কারণে সেগুলোকে একটু ডিটেলস বলতে হয়েছে। কারো কোনো সমস্যা আছে কিনা, আর কিছু হলেও কি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও, এবং আমি শেষ করে দিব। ওকে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার হয়তো আসবো অন্য কোনো টপিক নিয়ে। আর এই টপিক গুলো যদি আরো কোনো সমস্যা থাকে, তোমরা যারা আছো পেইড ব্যাচের, তারা অবশ্যই জানাবে। আর যারা নতুন এসেছো তারা আমাদের সাথে যুক্ত হতে পারো। আর অবশ্যই লাইভটা শেয়ার করে দিবে, যাতে যারা বুঝতে পারছে না তারা যেন বুঝতে পারে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।